আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে। আজকে আপনাদের ক্লাসটা জুমে আপনাদের পাশাপাশি ফেসবুকে লাইভ যাচ্ছে। আমরা একসাথে দুই জায়গায় লাইভ দিচ্ছি। একটা ক্লাস প্যাসেজ ক্লাস সবাইকে ফ্রি দিলাম আর কি। আচ্ছা, আমরা প্যাসেজের ক্লাসগুলোতে কি করি? প্রথম ক্লাসটাতে আমরা হচ্ছে পুরো প্যাসেজটা বুঝি, সেটা থেকে ইংলিশ অ্যানালাইসিস করি এবং ইংলিশ শিখি। আর দ্বিতীয় ক্লাসে আমাদের মূল পারপাস হচ্ছে এই প্যাসেজটা থেকে কোয়েশ্চেন সলভ করা। প্যাসেজের 100 মার্ক কোয়েশ্চেন থাকে, আমরা এক এক দিন এক একটা সলভ করব। লাস্ট ক্লাসে কোয়েশ্চেন সলভ করছি, এই প্যাসেজটা থেকেও কোয়েশ্চেনই সলভ করব কারণ কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ। দেন পরের ক্লাস থেকে সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স মেকিং। তারপরের কয়েকটা ক্লাসে আমরা হচ্ছে সামারি প্লাস হচ্ছে এটাকে কি বলে এডিটোরিয়াল, যেটা ওই জিনিসগুলো আমরা শিখবো আর কি সিরিয়ালে ধাপে ধাপে। ওকে, সো আজকের ক্লাসটা বেসিক্যালি আমার এখানে স্লাইড তৈরি করা আছে, আমরা একটু তারপরও পুরো ইয়াটা দেখি। এটা হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড। বিসিএসে এক এক সময় এক এক টপিক থেকে আসে, তবে যেই টপিকগুলো বেশি কমন এর মধ্যে একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা আমরা লাস্ট দুইটা ক্লাসে পড়ছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার সাথে ক্লাইমেট ইস্যু সহ ইন্টারকানেক্টেড। তারপরটা হচ্ছে কালচারের প্যাসেজ প্রচুর আসে, প্রায় সময় আসে। তাহলে এই তিন টপিক বেশি গুরুত্বপূর্ণ, তাছাড়া এথিক্যাল ইস্যু আছে, অন্যান্য বিভিন্ন ইস্যু থেকে আসে। তো আমাদের প্যাসেজগুলো এরকম বিভিন্ন টপিক রিলেটেডই থাকবে, যাতে করে আমরা সব জনরা থেকে একটা আইডিয়া নিতে পারি ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্যাসেজের আন্ডারে প্যাসেজটা বেশ বড়। আমাদের এই আজকের ক্লাসের মূল উদ্দেশ্যে প্যাসেজটা পড়বো, ইংলিশ শিখবো, কুটিনারি ডিসকাস করব। এখানে কোয়েশ্চেন আছে 10টা কোয়েশ্চেন। দেন হচ্ছে ওয়ার্ড মিনিং, হ্যাঁ, মিনিং অথবা এক্সপ্রেশনের মিনিং জানতে চাইছে। দেন হচ্ছে নর্মালি আমরা যেভাবে নাউন ভার্ব অ্যাডভার্ব জানতে চাওয়া হয়। তারপরে হচ্ছে অ্যান্টোনিম, তারপরে সেন্টেন্স তৈরি করা, তারপরে হচ্ছে কমন যেগুলো ফিচার, সামারি, ফিচার প্রকাশ করা, ঠিক আছে? তারপরে তো আমরা এগুলো হচ্ছে পরের ব্যাপার কোয়েশ্চেন। আমরা যেটা করছি পরের প্যাসেজে এথিক্যাল ইয়াতে, ওইখানে একটা এক্সট্রা একটা কোয়েশ্চেন এসেছে ট্রু ফলস, প্যাসেজে আছে নাই এরকম একটা ট্রু ফলস টাইপের এক্সট্রা কোয়েশ্চেন যুক্ত করছি এথিক্যাল ইস্যুতে। আমরা গতকালকের ক্লাসে মানে লাস্ট দুইটা ক্লাসের প্রথম ক্লাসে বলছিলাম যে অবশ্যই যে কোনো ধরনের প্রশ্নের জন্য রেডি থাকতে হবে। এই প্যাটার্নটা কমন প্যাটার্ন, প্রতি বছর রিপিট হয়, এর বাইরে এক দুইটা আসে। যেমন ধরেন 44-এ, বারবার ভুলে যাই দুইটা বিসিএস দেওয়ার কারণে, কোনটা যে 44 অথবা 45-এ প্যাসেজ থেকে একটা ইয়ে আসছে, দুইটা আসছে। একটা হচ্ছে আপনার ধরেন এরকম একটা ইয়া দিছে, অংশ দিছে, এখানে কারেক্ট করতে বলতেছে, সঠিক বাক্যগুলোকে সঠিক করতে, কারেকশন করতে বলতেছে। এটা হচ্ছে প্যাসেজের সাথে রিলেট করে। এটা আসলে এত জঘন্য একটা প্রশ্ন করছে, ব্রেইনের একটু ইউটিলাইজ করে নাই। এটা কেন বলতেছি, এই লাইনগুলো আপনি যে প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়ছে, এটা মোস্ট প্রবাবলি 45 বিসিএসে যে প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়ছে সে বুঝতে পারবে এই লাইনগুলা হুবহু প্যাসেজ থেকে তুলে দিছে। মানে এত জঘন্য একটা কোয়েশ্চেন, অর্থাৎ তুলে দিয়ে কি করছে, ধরেন আপনার লাইনে আছে এনভায়রনমেন্ট ইজ আ ভাইটাল, এরকম কিছু একটা, এনভায়রনমেন্ট ইজ আ ভাইটাল ইস্যু। তো এখান থেকে আটা বাদ দিয়ে দিছে, ধরেন এরকম, অথবা আছে ভাইটালটা বাদ দিয়ে দিছে। সো যে এক দুই লাইন এই কোয়েশ্চেনটা পড়ছে সে বুঝছে এটা প্যাসেজের ভিতরে আছে। তো প্যাসেজ থেকে একেবারে হুবহুব পরে ওই যেটা বাদ দিছে ওইটা বসাইয়া পুরো হুবহুবভাবে দিছে। খুবই জঘন্য একটা কোয়েশ্চেন হয়েছে। এটা আসলে আরও সুন্দরভাবে ক্রিয়েটিভভাবে করতে পারতো। যাই হোক, আর আরেকটা কোয়েশ্চেন আসছে সিম্পল কমপ্লেক্স করা, একটা সেন্টেন্স দিয়েছে এবং ওই কোয়েশ্চেনটাও জঘন্য হয়েছে। এই কারণে, কেন জঘন্য হয়েছে, ডিরেকশন ক্লিয়ার ছিল না। আমার ধারণা 50-60% স্টুডেন্টরা বুঝেই নেই, আমি নিজেও বুঝতে ইয়া হয়েছে, মানে এত মানে মেসেজ খুবই জঘন্য মেসেজ ছিল এটাতে। যাই হোক, যেটা মূল উদ্দেশ্য, আমরা এটা কমন প্যাটার্ন, বাট আমরা যে কোনো প্যাটার্নের জন্য রেডি থাকতে হবে। যেমন এমন হইতে পারে, ধরেন প্যাসেজের মধ্যে একটা ইয়া আছে, বিকজ অফ দিয়ে করা একটা বাক্য আছে, এটা তুলে দিয়ে আপনাকে বলতে পারে যে এইটা প্যারাফ্রেজ করো,
প্যারাফ্রেজ করা মানে কি ভিন্নভাবে লেখা, অথবা বলতে পারে এটা সিম্পলে আছে এটা কমপ্লেক্স করো, কমপ্লেক্স মানে আমরা বুঝি এরকম হইতে পারে, অথবা এটা বিকজ অফ দিয়ে আছে আপনারা বলতে পারে এটা সিন্স দিয়ে করো হইতে পারে, এটা ধরেন ইনস্পাইট অফ দিয়ে আছে আপনাকে বলতে পারে এটা দো দিয়ে করো হইতে পারে, ট্রু ফলস আসতে পারে, যেটা বললাম একটা লাইন তুলে দিয়ে বললো যে প্যাসেজে এটা কি সত্য না মিথ্যা, মানে একটা লাইন তো আপনি প্যাসেজটা যদি বুঝে থাকেন সেখান থেকে আপনি আনসার করতে পারবেন যে আসলে এই প্যাসেজে এই মেসেজটা নাই, এই মেসেজটা ভুল মেসেজ। ধরুন প্যাসেজে বললো যদি আমরা নিজেরা সারভাইভ করতে চাই তাহলে পরিবেশে সারভাইভ করা জরুরি, কিন্তু আপনার ট্রু ফলসের প্রশ্নটার মধ্যে আছে যে নিজেদের সারভাইভের জন্য নেচারকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো। তখন আপনি যদি প্যাসেজ বুঝে থাকেন তখন আনসার করতে পারবেন যে প্যাসেজের মধ্যে এই কথাটা না, এটা প্যাসেজের সাথে কন্ট্রাডিক্ট করতেছে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ট্রুলি ইংলিশ পড়তে হবে, তাহলে আমাদের যেভাবে কোয়েশ্চেন রাখো আমরা যেন সেভাবে পারি। তাহলে আসেন আমরা একটু প্যাসেজটা পড়া শুরু করি। এই প্যাসেজটা আমি স্লাইড আকারে এখানে তুলে রাখছি, একটু ফোকাস করেন সবাই, আমরা এখান থেকে বিভিন্ন জিনিসপাতি শেখার চেষ্টা করব। আচ্ছা, প্যাসেজটার টাইটেল এটা এনভায়রনমেন্ট হিউম্যানিটিস, এনভায়রনমেন্ট দিয়ে তারপর হিউম্যানিটিস শেয়ার্ড রেসপন্সিবিলিটি। একটা প্যাসেজের কোয়েশ্চেনের মধ্যে আপনার আলাদা টাইটেল থাকতে পারে, এখানে টাইটেল থাকতে পারে, অথবা প্যাসেজের কোয়েশ্চেনের মধ্যে আপনার চাইতে পারে প্যাসেজটার টাইটেল কি হইতে পারে। এটা থাকে না সাধারণত, কোয়েশ্চেনের মধ্যে এটা থাকে না, প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা যে প্যাসেজটার টাইটেল কি হইতে পারে। টাইটেলের ক্ষেত্রে মাথায় রাখবেন সর্বোচ্চ চেষ্টা করবেন টাইটেলটা যেন কোনো সেন্টেন্স না হয়। দেখেন এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ আকারে তৈরি করছে, সর্বোচ্চ চেষ্টা করবেন। আর যদি সেন্টেন্স আকারে নাই পারেন তাহলে ডেইলি স্টার বা অন্যান্য নিউজ পেপার যেভাবে করে সাধারণ বর্তমান কালের মধ্যে সেন্টেন্সটা দেয়, হেডিংটা সেন্টেন্স আকারে দেয়। তবে হেডিং টাইটেল এগুলার বেস্ট ওয়ে হচ্ছে সেন্টেন্স ব্যবহার করা যাবে না, যে এটাতে তো আছেই। আমরা দেখব আগামীকালকের ক্লাসে যে এটা তো আছে, আমরা নিজেরা একটা টাইটেল বানানোর চেষ্টা করব প্যাসেজটা পড়ার পরে। আসেন, ইন অ্যান এজ অফ টেকনোলজিক্যাল মার্ভেলস অ্যান্ড ইকোনমিক অ্যাম্বিশন humanity stands at a paradox. The very progress that has lifted millions out of the poverty now threaten the planet that sustains them. আচ্ছা, আমরা প্রথম লাইনটাকে দেখি। In an age of technological marvels, খেয়াল করেন আমি সবসময় বলি যে রিডিং হ্যাবিটের মাধ্যমে ইংলিশ শেখা এটা বেস্ট ওয়ে। আমরা একটা শব্দ নিশ্চয়ই অনেকেই জানেন যে মার্ভেলাস নামে একটা শব্দ আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বলে মার্ভেলাস মানে বিস্ময়কর, আশ্চর্যজনক এরকম। এইটার নাউন ফর্ম হচ্ছে মার্ভেলস, বিস্ময়কর আবিষ্কার। হ্যাঁ, মার্ভেল মানে বিস্ময়কর আবিষ্কার, তাহলে প্লুরাল ফর্মে মার্ভেলস হয়েছে। তাহলে প্রযুক্তিগত যে বিস্ময়কর আবিষ্কারের যুগে অ্যান ইকোনমিক অ্যাম্বিশন, অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার যুগে হিউম্যানিটি স্ট্যান্ডস অ্যাট আ প্যারাডক্স, মানব সভ্যতা দাঁড়াই আছে একটা প্যারাডক্সের মধ্যে। ইজ দ্যার এনিওয়ান হু ক্যান এক্সপ্লেন দ্য ওয়ার্ড প্যারাডক্স? আমরা কি একটা বই আছে না প্যারাডক্সিক্যাল সাজিদ, অনেক সময় থাকে, এই বইটার নাম শুনতে পারি হয়তো অনেকে। সো প্যারাডক্স মানে কি হইতে পারে বলেন তো? গতানুগতিক ধারার বাইরে। গতানুগতিক ধারার বাইরে, ওকে ফাইন। আর কেউ? স্যার দ্বিধাদ্বন্দ্ব। দ্বিধাদ্বন্দ্ব কাছাকাছি হইছে, কাছাকাছি। কি মতো? কি বুঝি নাই, বলেন। প্রবলেম নাই, ভুল হোক সমস্যা নাই, আমরা পার্টিসিপেট করি, আমরা বিসিএস ক্যাডার হব। সো আমাদের পার্টিসিপেট করার ক্যাপাসিটি থাকা লাগবে, আদারওয়াইজ বাই এনি চান্স শেষ করি আমি। হ্যাঁ, কাছাকাছি হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলে নেই। ধাঁধার মতো আর কি, আর জিনিসটা অ্যাকচুয়ালি ধাঁধার মতো। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আমি ব্যাখ্যা করতেছি। আমি যেটা বলছিলাম, ধরেন আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে আপনার স্মার্টনেসটা ফুটে উঠবে না, এটা ভাইভাতে ইম্প্যাক্ট ফেলবে, নাম্বার ওয়ান। আর কোনোভাবেও যদি বিসিএস ক্যাডার হয়ে যান, বিসিএস ক্যাডার হওয়া একমাত্র লক্ষ্য না, অসংখ্য বিসিএস ক্যাডার আছে যারা শাইন করতে পারে না। সো আপনার ভিতরে গিয়েও শাইন করতে হবে, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু বি স্মার্টার, আপনাকে স্মার্টার হইতে হবে, আদারওয়াইজ ইট উইল বি রিয়েলি টাফ টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশান।
সিচুয়েশনের সাথে কোপ আপ করা অনেক কষ্ট হয়ে যাবে। কোপ আপ করা মানে কি? মানিয়ে নেওয়া, খাপ খাওয়ানো। ওকে, আচ্ছা, প্যারাডক্সের ব্যাপারটা হচ্ছে মানে দুই দিকের ব্যাপার। এখন মনে হইতেছে এটা মিথ্যা, কিন্তু আসলে এটা এক ধরনের মানে এখন অযৌক্তিক মিথ্যা মনে হয়, কিন্তু একটা সময় এটা সত্য মনে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে কীভাবে আমরা মিলাবো। হিউম্যানিটি স্ট্যান্ডস অ্যাট হিউম্যানিটি মানব সভ্যতা বা মানবতা দাঁড়িয়ে আছে একটা প্যারাডক্সের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ এই যে প্যারাডক্সের মধ্যে কেন বলতে দাঁড়িয়ে আছে, কারণ এখনকার এই যুগটা হচ্ছে টেকনোলজিক্যাল যুগ, বিস্ময়কর আবিষ্কার হইতেছে, অর্থনৈতিক গ্রোথ হইতেছে, তা আমরা এই যুগের মধ্যে দাঁড়াই আছি এমন একটা যুগে। কিন্তু আপনার এই যুগটা একটা সময় মিথ্যা প্রমাণিত হবে। কেন এটা প্যারাডক্স কেন বললো? আসলে আমরা এখন হয়তো বা এটাকে মানে এই টেকনোলজিক্যাল ইয়াটাকে বা ইকোনমিক গ্রোথটাকে অনেক ভালো মনে করতেছি, কিন্তু আমরা যদি একটু ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করি, এটা কিন্তু আমাদের আস্তে আস্তে ধ্বংস নিয়ে আসতেছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে একটা প্যারাডক্সের মধ্যে দাঁড় করে আছে। এই কথাটা এখানে বলছে। প্যারাডক্স মানে একটা এমন একটা সিচুয়েশান যেটা বিরোধী একটা মতবাদ আছে, এরকম কিছুটা বোঝায় আর কি। আপনারা যদি সার্চ দেন, এটা আসলে অ্যাকচুয়াল মিনিংটা বোঝায় বর্তমানে অযৌক্তিক, এরপরে হচ্ছে গিয়ে ইয়া মনে হয় মানে অযৌক্তিক কোনটা বলেন তো, কেন বলছে? এই টেকনোলজিক্যাল যুগে আপনি যদি বলেন বা হচ্ছে অর্থনৈতিক উন্নতির যুগে আপনি যদি বলেন যে সভ্যতার উন্নয়ন দরকার নাই, আমার বিদ্যুতের দরকার নাই, হ্যাঁ, আমার পরিবেশ ধ্বংস হইতেছে, মানুষ দিন দিন ধ্বংস হইতেছে, তাহলে এরকম একটা যুগে হিউম্যানিটি কিসে দাঁড়ায় আছে? প্যারাডক্সের মধ্যে দাঁড়ায় আছে না? তো এখন আমি যদি বলি যে মানব সভ্যতা টিকায় রাখার জন্য, মানবতা বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখন তো খাওয়া দাওয়া হ্যাবিট চেঞ্জ করতে হবে, আমাদের বিদ্যুৎ ব্যবহার না করে আমরা আবার আদিম যুগে আস্তে আস্তে ফিরে যাব, তাহলে পরিবেশ ঠিক থাকবে। আপনি যেমন ধরেন করোনার সময়ে পুরো বাংলাদেশের বলেন বা বিশ্বের বলেন অক্সিজেনের লেভেল বাড়তেছিল, হ্যাঁ, সবুজ গ্রিন এরিয়া বেশি দেখাইতেছিল মানচিত্রগুলোতে, এরকম হয়েছে, তাই না? সো হিউম্যানিটি স্ট্যান্ডস একটা প্যারাডক্স। হিউম্যানিটি একটা প্যারাডক্সের মধ্যে দাঁড়ায় আছে এখন। আপনি যদি বলেন যে মানব, হ্যাঁ বলেন, বলি যে একটা বদ্ধমূল ধারণার উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ এরকম হইতে পারে, একটা বদ্ধমূল ধারণার উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ এটা হইতে পারে। আচ্ছা, একটা আপেক্ষিক বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। The very progress that has lifted millions out of poverty now threatens the planet that sustain them. একটু ভালোটা বুঝতে হবে, এখানে ভ্যারি শব্দ কিন্তু খুব অর্থে ব্যবহার হয় নাই। ধরুন আমি একটা সেন্টেন্স বলি, দ্য কি হ্যাঁ শেষ করি আমি 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 বুঝতে পারছি। ধরেন আমি বললাম যে I try to provide some lessons to my students at the very first class অথবা my very first class। very first class মানে কি বললাম? একদম প্রথম দিনেই এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ভেরি প্রোগ্রেস, অগ্রগতি, এরকম বুঝাইতে ব্যবহার করা হয়, এটাকে এমফাসাইজ করছে। আমরা যদি রিডিং হ্যাবিটটা না জানি, আমরা অবশ্য বলবো খুব উন্নতি, যেটা আসলে হবে উন্নতি ই, হ্যাঁ, যেটা কিনা হ্যাজ লিফটেড মিলিয়ন্স, অনেককে, মিলিয়ন মানে আমরা কি বলি লাখ লাখ জনকে, এখানে মিলিয়ন সব পিপল না বলে মিলিয়ন্স দিয়ে বোঝাইছে। লিফট করছে, তুলছে, উত্তোলন করছে, কোথা থেকে? আউট অফ পভার্টি, যেটা লাখ লাখ মানুষজনকে দারিদ্রতা থেকে নিয়ে আসছে, বের করে আনছে। হ্যাঁ, ওই প্রোগ্রেসটা, এখানে কিন্তু প্রোগ্রেস সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে। আমাদের মূল সেন্টেন্সটা হচ্ছে প্রোগ্রেস থ্রেটেন্স, অগ্রগতি নাও থ্রেটেন্স, এখন কি করে? থ্রেট করে দ্য প্ল্যানেট, প্ল্যানেটকে, কোন প্ল্যানেট? সেটা সম্ভবত হচ্ছে দ্যাট সাস্টেইন দ্যাম, যেটা তাদেরকে টিকিয়ে রাখে। যেই প্ল্যানেটটা, যেই গ্রহটা বা হচ্ছে পৃথিবীটা তাদেরকে টিকিয়ে রাখে, এটা এখন প্ল্যানেটকে থ্রেট করতেছে। প্রোগ্রেসটা প্ল্যানেটকে থ্রেট করে। একটা জিনিস খেয়াল করেন, আমরা মুখস্থ করার কারণে কোন প্রবলেমটা হয় খেয়াল করুন তো। এটা আমাদের সেন্সে এরকম মনে হয় না, প্রোগ্রেস ইজ নাও থ্রেটেনিং,
থ্রেটেনিং, কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, প্রোগ্রেস এখন থ্রেট করতেছে, এখন থ্রেট করে, এই অর্থেও এটা ব্যবহার হইতে পারে। ঠিক আছে, কিন্তু অর্থটা আসলে থ্রেট করতেছে অর্থ দিয়েও আপনি বোঝাইতে পারবেন। যেমন ধরেন ফর এক্সাম্পল অনেক সময় থাকে যে আই লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, আই লুক ফরওয়ার্ড টু গেটিং ইউর পজিটিভ রিপ্লাই। আমি পুরোটা লিখলাম না, পজিটিভ রিপ্লাই। এটার মানে কি? আমি তোমার পজিটিভ রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করি না অপেক্ষা করতেছি? অপেক্ষা করছি। এটা কিন্তু এই বাক্যটাকে আম লুকিং ফরওয়ার্ড টু দিয়েও লেখে, কিন্তু এইটা দিয়েও অনেকে বলে। সো আমরা একেবারে গ্রামারগত দিক থেকে কোনো ফিক্স থাকার চেষ্টা করব না, তাইলে বুঝতে সহজ হবে। এটা খেয়াল করেন, দ্য ভেরি প্রোগ্রেস থ্রেটেন্স, উন্নতিটাই কি করতেছে? বর্তমানে থ্রেট করতেছে প্ল্যানেটকে। যে প্ল্যানেটটা আমাদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখে, এই প্ল্যানেটটাকে থ্রেট করতেছে। আমরা থ্রেটেন এই ধরনের আরও শব্দ জানি, যেমন আমরা ওটস থেকে বলি ওটসেন, ব্রড থেকে বলি ব্রডেন, ব্রাইট থেকে বলি ব্রাইটেন, ওয়াইড থেকে বলি ওয়াইডেন। প্রশস্ত, এগুলো এক একটা অ্যাডজেক্টিভ ছিল, এগুলোকে ভার্ব বানানো হয়েছে। ওকে, এরকম আরও আছে, কোনো কিছু শুভ্র বা সাদা করা, পবিত্র করা, হোয়াইটেন। হ্যাঁ, এরকম। আচ্ছা দেখেন, এখানে কিন্তু টোটাল 3টা সেন্টেন্স ঢুকাইছে। দ্যাট দিয়ে দ্যাট ইজ লিফটেড, এখানে দ্যাট সার্টেন্স। মূল সেন্টেন্স হচ্ছে দ্য ভেরি প্রোগ্রেস দ্যাট ইন দ্য প্ল্যানেট, খুবই ছোট। মূল সেন্টেন্সটা হচ্ছে দ্য ভেরি প্রোগ্রেস থ্রেটেন্স দ্য প্ল্যানেট। সেটা এখানে দ্যাট দিয়ে ইনফরমেশন দিছে, আমরা হুইচ দিয়েও ইনফরমেশন দিতে পারবো। ঠিক আছে, নর্মালি আসলে হুইচ দিয়ে দেওয়া হয়, দ্যাট দিয়ে কমই দেওয়া হয়। যেমন এই প্রোগ্রেস সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে, হুইচ দিয়ে দিতে পারবেন। প্ল্যানেট সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে, হুইচ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, দ্যাটটা আসলে মানে সব জায়গায় খুব একটা ব্যবহার হয় না, মাঝে মাঝে ব্যবহার করে আর কি, যা অর্থে। আচ্ছা, ফ্রম মেল্টিং আইস ক্যাপস টু বার্নিং ফরেস্ট এভরি এনভায়রনমেন্টাল ক্রাইসিস টেলস দ্য সেম স্টোরি। কোথা থেকে শুরু করে? মেল্টিং আইস ক্যাপ, আইসের যেই মাথা আছে ওইটা গলতে থাকা থেকে শুরু করে টু বার্নিং ফরেস্ট পুড়ে যাওয়া, এই সবগুলা জিনিস এভরি এনভায়রনমেন্টাল ক্রাইসিস, প্রত্যেকটা এনভায়রনমেন্টাল পরিবেশগত যে সংকট টেলস দ্য সেম স্টোরি, একই স্টোরি বলে। একই স্টোরি কোনটা? আমাদের বলছে এখানে প্রোগ্রেস হচ্ছে থ্রেট করতেছে, আমাদের প্ল্যানেটকে থ্রেট করতেছে, যেই প্ল্যানেটটা আমাদেরকে টিকিয়ে রাখছে অথবা রাখে, এই প্ল্যানেটটাকে থ্রেট করতেছে। এবং এটা আমরা কোথা থেকে পাই? এই যে আইস ক্যাপ গলে গলে যাচ্ছে, মেল্ট মানে কি? গলে যাওয়া, আর বার্ন মানে পুড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে ফ্রম টু, আমরা বলি ফ্রম বরিশাল টু খুলনা, এরকম। তাহলে ফ্রম মেল্টিং টু বার্নিং ফরেস্ট, আইস গলে যাওয়া থেকে শুরু করে ফরেস্ট পুড়ে যাওয়া, এই সব কিছুই এভরি এনভায়রনমেন্টাল ক্রাইসিস টেলস দ্য সেম স্টোরি, একই কথাই বলে। ওকে, আচ্ছা এখানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি কি অর্থে ব্যবহার হয়েছে? শেয়ার্ড রেসপন্সিবিলিটি মানে কি বলেন? আমি দেখি পেজে কারা কারা আছে। দায়িত্ব ভাগ করে নেয়, দায়িত্বশীলতা। বুঝি নাই, দায়িত্ব ভাগ করে নেওয়া। ওকে, আচ্ছা খেয়াল করেন, আমরা অনেক সময় বলি না শেয়ার্ড ভ্যালু, অর্থাৎ সবারই। এখানে শেয়ার্ড রেসপন্সিবিলিটি মানে হচ্ছে যেই রেসপন্সিবিলিটিটা সবাই শেয়ার করে নেওয়ার যোগ্য বা শেয়ার করে নিতে হবে। ঠিক আছে, এই শেয়ারটা ভার্বের 3 হিসেবে আমরা ব্যবহার করি অ্যাডজেক্টিভ আকারে, তাই না? রিটেন ডকুমেন্ট যেভাবে ব্যবহার করি, রিটেন ডকুমেন্ট। দায়িত্বশীলতা হয়, বুঝি নাই? দায়িত্বশীলতা মানে দায়িত্ব গ্রহণ করা, এরকম। রেসপন্সিবিলিটি তো দায়িত্বশীলতা, কিন্তু আপনার শেয়ার্ড শব্দটা কি? হিউম্যানিটিস শেয়ার্ড মানে হচ্ছে সবাই মিলে করবে,
সবারই ভাগ আছে। হ্যাঁ, শুধুমাত্র ও করবে, সরকার করবে এরকম না। পরিবেশ রক্ষার একমাত্র দায়িত্ব সরকারের না। ঠিক আছে, আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা নিজেরা দোষ নেই না। ধরেন আমরা ট্যুরে গেলাম, গিয়ে আমার প্লাস্টিক বোতলটা আমি ধরেন সেন্ট মার্টিন গেলাম, কক্সবাজারে গেলাম, পানিতে ফালাই দিলাম। কিন্তু আমি যদি ব্যাগে করে সাথে করে নিয়ে আসি, তাহলে আমি হোটেলের পাশে কোনো একটা জায়গায় রাখতে পারবো, একটা নির্দিষ্ট জায়গায় হইল। তারা আবার সিটি কর্পোরেশন বা ওইখানের যে স্থানীয় লোকাল অথরিটি সেই কালেক্ট করে নিয়ে যাবে। তাহলে আমার ইয়াটা সমুদ্রে পড়লো না। পাহাড়ে গেলে আমরা ফালাই। সো এইগুলা দেখবেন কি সুন্দর পাহাড়, মাঝখানে কয়েকটা বোতল টোতল ইয়াটা পড়ে থাকে, এটা দেখতে খুবই কুৎসিত লাগে। যাই হোক, তো ওইটাকে বলতেছে হিউম্যানিটিজ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। আওয়ার সাকসেস হ্যাজ কাম অ্যাট দ্য এক্সপেন্স অফ নেচার সার্ভাইভাল। আমাদের সফলতা এসেছে কিসে? অ্যাট দ্য এক্সপেন্স অফ। এক্সপেন্স মানে কি? ব্যয় না, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল। এটা থেকে আসছে এক্সপেন্সিভ, ব্যয়বহুল, ব্যয়, বিনিময়। এখানে ব্যয় বলতে বিনিময় হবে, এক্স্যাক্টলি। অফ নেচার সার্ভাইভাল, নেচারের যেই বেঁচে থাকার লড়াই, ওইটার বিনিময়ে আমাদের সফলতা এসেছে। হ্যাঁ, আমরা কি করি? আমরা এই যে এত আমরা যে এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতেছে, এটার জন্য নেচারের কি করতেছে? সাফার করতে হচ্ছে না? বুড়িগঙ্গা ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, আরও অন্যান্য তো আছে। দ্য এনভায়রনমেন্ট ইজ নো লঙ্গার এট আ ডিস্টেন্ট অর অ্যাবস্ট্রাক্ট কনসার্ন, ইট ইজ দ্য ডিফাইনিং চ্যালেঞ্জ অফ দ্য 21st সেঞ্চুরি। নো লঙ্গার ব্যাপারটা একটু খেয়াল করেন, এটা একটা এক্সপ্রেশন। আমি অনেক সময় বলি, ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ছাইরা দিবে, অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ছাইরা দিবে, তখন বলে কি বলে? আম নো লঙ্গার উইথ ইউ, আম নো লঙ্গার উইথ ইউ মানে কি? আমি আর তোমার সাথে নাই। তাহলে খেয়াল করেন তো, এখানেও কিন্তু লঙ্গার হয়েছে, এটা একটা কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে, আমরা আরও দেখব কম্পারেটিভ ফর্মের জন্য যে দেন লাগে না, সেটা আমরা দেখব। আচ্ছা, আম নো লঙ্গার উইথ ইউ, আমি আর তোমার সাথে নাই। এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে হইতে পারে, ভাই বাদ দেন, আর পারতেছি না, আম নো লঙ্গার উইথ ইউ, প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একা ছাড়েন, আমি আর পারতেছি না, আর নাই আপনার সাথে ভাই, অনেক সময় হয় না? সো নো লঙ্গার, এটা একটা এক্সপ্রেশন। তাহলে এনভায়রনমেন্টটা আর কোনো ডিস্ট্যান্ট কনসার্ন না। এখানে ডিস্ট্যান্ট এবং অ্যাবস্ট্রাক্ট দুটো অ্যাডজেক্টিভ আকারে কনসার্নকে মডিফাই করা হয়েছে। হ্যাঁ, এটা কোনো দূরের কোনো চিন্তা না, বা এটা কোনো অদৃশ্য। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অদৃশ্য কোনো বিষয় না। অ্যাবস্ট্রাক্ট, আমরা অ্যাবস্ট্রাক্ট আঁকি, ওই যে পিকচার, আমরা অ্যাবস্ট্রাক্ট পিকচার আঁকি, যে পিকচার বোঝা যায় না এরকম টাইপের মনে হয়। তো এটা কোনো অদৃশ্য কোনো বিষয় না, এরকম বোঝাইতেছে। ইট ইজ দ্য ডিফাইনিং চ্যালেঞ্জ। বুঝি নাই? বিমূর্ত না, এখানে বিচ্ছিন্ন অর্থ না, এখানে বিমূর্ত মানে অদৃশ্য। বিমূর্ত মানে অদৃশ্য। বুঝি নাই? হ্যাঁ, অনেকটা এরকম। এখানে একটা মানে কোনো হাওয়ার উপরে ধারণা না, এরকম বুঝাইতেছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। হ্যাঁ, আমরা অনেক সময় বলি, ভাই এসব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে আসেন না, কনক্রিট আইডিয়া নিয়ে আসেন। মানে কনক্রিট আইডিয়া মানে বাস্তবসম্মত আইডিয়া, যেটা এখন আছে এবং বাস্তবায়ন করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে ওই যে এটাকে ইউটোপিয়া বলে। ইউটোপিয়া নাম শুনছেন? কখনো নাম শুনছেন? এটা একটা কোন একটা ইয়ার নাম, ফিলোসোফারের একটা আইডিয়ার নাম। ইউটোপিয়ার আসছে কার? না, প্লেটুর তো থমাস মোরের না, প্লেটুর ইউটোপিয়া রাষ্ট্র আছে না? না, প্লেটুর না কার যেন? আচ্ছা, ওকে, ফাইন। ইউটোপিয়া মানে হচ্ছে আপনার একটা নিজের কল্পনার রাজ্য। ইউটোপিয়া এটা তো প্লেটুর আইডিয়া। আমি তো ফিলোসফি ছিলাম, যতটুকু মনে হয় প্লেটুর আইডিয়া। ইউটোপিয়া রাজ্য হচ্ছে ফিলোসোফাররা রাজা হবে, দেশের প্রধান হবে,
এবং এইভাবে এভাবে দেশের শিক্ষা ব্যবস্থা চলবে, এভাবে চলবে, একটা ইউটোপিয়ার মধ্যে বসবাস। ওকে, যাই হোক, সো এটা অ্যাবস্ট্রাক্ট মানে ব্যাপারটা হচ্ছে একটা ইউটোপিয়া। ইট ইজ, এগুলা কিন্তু জানতে হবে, এগুলা কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনি কানেক্ট করে বিভিন্ন রিটেনে লিখতে পারেন, আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলী যে কোনো জায়গায়, ইংলিশের ক্ষেত্রেও কাজে লাগবে। সো আইডিয়া ডেভেলপ করতে হবে ভালো করেই, মুখস্থ বিদ্যা করা যাবে না। ইট ইজ দ্য ডিফাইনিং চ্যালেঞ্জ। থমাস মোর না? জি। আচ্ছা, ওকে ফাইন, থমাস মোরের হইতে পারে। আচ্ছা, থমাস মোরের একটা লেখা মনে হয়, কোন একটা সাহিত্য, আর আইডিয়াটা ফিলোসফার কারণ হবে স্যার। আইডিয়াটা প্লেটুর আমার মনে হয়, দাঁড়ান, জি স্যার, প্লেটুর ইউটোপিয়া লিখে সার্চ দিই। এটা একটা ওয়ার্কস হতে পারে। থমাস মোরের এটা কোনো কাজ কর্ম হইতে পারে, কিন্তু এই থিওরিটা প্লেটুর সম্ভবত। প্লেটুর ইউটোপিয়া, হ্যাঁ হ্যাঁ, অ্যান আইডিয়াল সিটি স্টেট রুল বাই দ্য ফিলোসোফার কিংস, ঠিক আছে, প্লেটুর ইউটোপিয়া। এটা একটা ধারণা, সম্ভবত বইও আছে, দাঁড়ান। জি স্যার। ও, রিপাবলিক বইয়ে, প্লেটুর রিপাবলিক বইয়ে ইউটোপিয়ার ধারণাটা আছে, যেখানে ফিলোসোফাররা রাজা হবে। ওকে ফাইন, ইট ইজ দ্য ডিফাইনিং চ্যালেঞ্জ। ডিফাইনিং চ্যালেঞ্জ মানে হচ্ছে একেবারে নির্দিষ্ট, যেটা অলরেডি মীমাংসিত, অফ দ্য 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরি 21 শতক, তাই না? আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ধরেন 1971, এটা কত দশক? 80 দশক। 80-র দশক। তাহলে এখন চলতেছে 2025, মানে 2001 থেকে 2099 পর্যন্ত, এটা 21 শতক, 20 শতক না কিন্তু, ঠিক আছে? সেইভাবে আইডিয়াগত ব্যাপারগুলো আমি বারবার বলি, একটা প্যাসেজ পড়বেন শুধুমাত্র তোতা পাখির মতন পড়ে যাবেন, এটা হবে না, অনেক আইডিয়া ডেভেলপ করতে হবে, এগুলা থেকেই কানেক্ট করে রিটার্নে চলে আসবে, রিটার্নে লিখবেন। আমি বারবার বলি 50% লেখা, রিটেনের 50% লেখা নিজের জীবন থেকে দেয়া হবে। যে এই জায়গায় যত প্র্যাকটিক্যালি পড়াশোনা করবে সে তত ভালো করবে, আর যারা মুখস্থ করবে লাভ নাই, পরীক্ষা হলে তো অর্ধেক ভুলবেনই আর অর্ধেক কমন পড়বে না। তো অর্ধেক ভুলা অর্ধেক কমন পড়া নিয়ে আপনি আনসার করবেন 25%, 75% আপনার থেকে মাইনাস হয়ে যাবে, এরকম হবে। আচ্ছা আসেন, ফর সেঞ্চুরিজ, তাহলে ফর সেঞ্চুরিজ মানে কি? শত শত বছর ধরে ম্যানকাইন্ড ট্রিটেড নেচার অ্যাজ অ্যান ইনফিনিট রিসোর্স। ইনফিনিট মানে কি? কোনো নির্দিষ্ট না, অগণিত রিসোর্স হিসেবে ব্যবহার করছে মানব জাতি। সামথিং টু এক্সপ্লয়েট রেদার দেন প্রোটেক্ট, এমনভাবে ব্যবহার করছে যেন এটা কিসের জন্য? টু এক্সপ্লয়েট, শোষণ করা বা ব্যবহার করার জন্য, রেদার দেন প্রোটেক্ট, রক্ষার চেয়ে যেন ইয়া করা। এই টুটাই হচ্ছে টু এক্সপ্লয়েট টু প্রোটেক্ট, হ্যাঁ, মানে রক্ষার চেয়ে বরং এটা এমন একটা জিনিস যেটাকে এক্সপ্লয়েট করা যায়, এক্সপ্লয়েট করার বিষয়। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাক্সিলারেটেড, অ্যাক্সিলারেট মানে কি? ভালো একটা শব্দ, কোনো কিছু দ্রুততর করা বা ত্বরান্বিত করা। এটা হ্যাঁ, এটা নাউন ফর্ম কি? অ্যাক্সিলারেশন। নাউন ফর্ম হচ্ছে অ্যাক্সিলারেশন, যে এক্সপ্লয়েট মানে শোষণ করা, ব্যবহার করা, সেটা থেকে আছে এক্সপ্লয়টেশন মানে শোষণ, ব্যবহার, কাউকে ইউজ করা, এরকম বলে। হ্যাঁ, আগের যুগে রাজারা প্রজাদেরকে এক্সপ্লয়েট করত, হ্যাঁ, যেটাকে আমরা বলি এক্সপ্লয়টেশন। তাহলে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, অ্যাক্সিলারেটেড দিস এক্সপ্লয়টেশন, এটাকে আরও দ্রুততর করছে, ত্বরান্বিত করছে। ব্রিঙ্গিং, এই যে বাক্য কমা দিয়ে আরেকটা সেন্টেন্স না এনে একই বাক্যের মধ্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আনছে। ব্রিঙ্গিং আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড মানে কি? অভূতপূর্ব বা নজিরবিহীন। নজিরবিহীন, অভূতপূর্ব হয়, নজিরবিহীনও বলা যাবে। তাহলে ব্রিঙ্গিং আনপ্রেসিডেন্টেড ম্যাটেরিয়াল প্রসপারিটি but also releasing vast amounts of pollution and waste. এখানে নট অনলিটা ব্যবহার করে নাই, না করে বাট অলসো নিয়ে আসছে, সম্ভবত কোথাও বাদ পড়ছে কিনা টাইপিংয়ের কারণে, এটাও হইতে পারে, আই এম নট শিওর। আচ্ছা, না এনেও ব্যবহার হইতে পারে। দেখেন, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাক্সিলারেট দ্য এক্সপ্লয়টেশন, ব্রিঙ্গিং আনপ্রেসিডেন্টেড ম্যাটেরিয়াল প্রসপারিটি বাট অলসো রিলিজিং ভাস্ট অ্যামাউন্ট, এবং কিন্তু
রিলিজও করছে। এটা কি নিয়ে আসছে খেয়াল করেন, শিল্প বিপ্লব এক্সপ্লয়টেশনটাকে আরও কি করছে, অ্যাক্সিলারেট করছে এবং নজিরবিহীন বাস্তবিক উন্নতি নিয়ে আসছে। ম্যাটেরিয়াল মানে কি, বস্তুগত উন্নতি যেটা বলি আমরা, যেমন আমাদের বাড়ি গাড়ি হইছে, দামি পোশাক হইছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, আরাম হয়েছে, নজিরবিহীন কি নিয়ে আসছে, উন্নতি নিয়ে আসছে, ম্যাটেরিয়াল উন্নতি নিয়ে আসছে। কিন্তু শীলতা, বুঝি নাই। প্রসপেরিটি মানে সমৃদ্ধশীলতা নিয়ে আসছে। হ্যাঁ, সমৃদ্ধ উন্নতি, প্রসপারিটি মানে সমৃদ্ধশীলতা মানে উন্নতি, হ্যাঁ, প্রসপারিং লাইফ এরকম বলি আমরা। বাট অলসো, কিন্তু অলসো রিলিজিং, এবং একই সাথে রিলিজ করছে, কি রিলিজ করছে, ভাস্ট অ্যামাউন্টস অফ পলিউশন অ্যান্ড ওয়েস্ট, দূষণ এবং বজ্র। ভাস্টের ক্ষেত্রে আমরা আরও শব্দ বলি, ইমেন্স, ইমেন্স হইতে পারে, ম্যাসিভ হইতে পারে, জাইগান্টিক হইতে পারে, সাবস্টেনশিয়াল হতে পারে, সাবস্টেনশিয়াল হইতে পারে, হ্যাঁ, জাইগান্টিক হইতে পারে, হিউজ হইতে পারে, কনসিডারেবল, কনসিডারেবল হইতে পারে। হ্যাঁ, র্যাপিড মানে দ্রুত, র্যাপিডের সাথে এটা মিল নাই, র্যাপিড কুইক এরকম হইতে পারে। আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে কি হলো ব্যাপারটা, আপনার বছর বছর, শতক শতক ধরে, শত শত বছর ধরে মানবজাতি এই নেচারটাকে কিভাবে ব্যবহার করছে, ইনফিনিট রিসোর্স হিসেবে ব্যবহার করছে, যেটা কোনো শেষ নাই। এটা এমন একটা বিষয় যেটাকে এক্সপ্লয়েট করা যায়, বরং রক্ষা করার চেয়ে এক্সপ্লয়েট করা যায়, এমনভাবে ব্যবহার করছে। এবং এই জিনিসটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আরও এটাকে ত্বরান্বিত করছে এবং নজিরবিহীন উন্নতি নিয়ে আসে, ম্যাটেরিয়াল উন্নতি। তাছাড়া কি করছে, কিন্তু পাশাপাশি রিলিজ করছে ভাস্ট অ্যামাউন্টস অফ পলিউশন অ্যান্ড ওয়েস্ট। টুডে বিলিয়নস অফ টনস অফ প্লাস্টিক, আমরা এইটা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম যে আমরা যদি 4 মিলিয়নস বলবো না মিলিয়ন বলবো, মিলিয়ন, 4 মিলিয়ন, আর মিলিয়নস কখন বলি, লাখ লাখ বোঝায়, লাখ লাখ বুঝাইতে, তাহলে শত শত বুঝাইতে না, হান্ড্রেডস অফ, শত শত। এখানে ওই সেঞ্চুরি, 4 সেঞ্চুরিজ মানে শতক শতক জুড়ে এরকম বোঝায় আর কি। আর যদি আমরা বিলিয়ন মানে লাখ কোটি কোটি মানে বিলিয়নস অফ টনস, তাহলে আমরা এটাকে বলতে পারি কোটি কোটি টন প্লাস্টিক, কোটি কোটি টনের প্লাস্টিক সাফোকেট। আমি প্রায় সময় একটা বলি যে আমার সাফোকেশন লাগতেছে, আমি এখানে থাকতে পারবো না আর। এটার মানে কি, সাফোকেশন মানে কি, দম বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাস নিতে না পারা। তাহলে এই টনস অফ প্লাস্টিক আমাদের ওশেনকে সাফোকেট করতেছে। আমরা একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা অনেক সময় মুখস্থ করি যে বস্তু কোনো কাজ করতে পারে না, তাই প্যাসিভ ভয়েস মাইরা দেই মুখস্থ। তাহলে প্লাস্টিক আমার সমুদ্রকে দম বন্ধ করে ফেলতেছে, সমুদ্রের নিঃশ্বাস দম বন্ধ করে, এটা কি প্যাসিভ ভয়েসে করছে না। আমাদেরকে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে দেখেন বিলিয়নস অফ টনস অফ প্লাস্টিক সাফোকেট আওয়ার ওশেন, আমাদের সমুদ্রকে একেবারে ইয়া করে রাখতেছে, মানে একেবারে এটাকে কি বলি, কোণঠাসা করে রাখা, বা একেবারেই দম বন্ধ করা অবস্থা নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আরবান স্মোক পয়জনস দ্য এয়ার, আরবান স্মোক মানে ধোঁয়া, শহরের যে ধোঁয়াগুলো আছে, এই পয়জনটা এখানে কি আকারে ব্যবহার হয়েছে বলেন তো, কোন পার্ট অফ ইটস, ভার্ব আকারে, বিষাক্ত করা। পয়জন নাউন আকারে হয়, ফুড পয়জন বলি না আমরা, ফুড পয়জন বলি, তাহলে এখানে ফুড পয়জনটা এখানে নাউন হয়েছে, কিন্তু এখানে এটা ভার্ব। তাহলে পয়জন শব্দটা নাউন আকারেও হয়, ভার্ব আকারেও হয়। এটা একমাত্র আমরা ডিকশনারি দেখে মুখস্থ করতে পারবো না, কত ওয়ার্ড মুখস্থ করব। আমরা এইভাবে যখন প্যাসেজে পাবো তখন আমাদের মাথায় আইডিয়া ক্লিয়ার হবে। সো দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ সে দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রিডিং হ্যাবিট থাকা লাগবে। তাহলে আমাদের এয়ারটাকে বিষাক্ত করে ফেলে। অ্যান্ড ডিফরেস্টেশন ইরেজেস হ্যাবিটেট মানে হচ্ছে আবাসস্থল, ইরেজ করা। আমরা ওই এটাকে কি বলে, কাঠ পেন্সিলের যে দাগটা মুছি, এটাকে আমরা কি বলি বলেন তো, ইরেজার। তো ইরেজারের একটা ভার্ব আছে, ইরেজ করা, মুছে ফেলা। তাহলে ডিফরেস্টেশন মানে ডিফরেস্টেশনের বাংলা কি হতে পারে, বন উজাড়।
বন উজাড় বা বন বন, নিধন। হ্যাঁ বন নিধন কি করতেছে, আবাসস্থলকে ধ্বংস করে দিচ্ছে, এখানে মুছে ফেলার চেয়ে ধ্বংস করে দেওয়া বললে ভালো। হ্যাবিটেটস ভাইটাল টু বায়োডাইভার্সিটি, এটা হচ্ছে আবাসস্থল সম্পর্কে একটা ইনফরমেশন দিছে। অনেকে রিডিং পড়ে বুঝতে না পারে, এটা আরেকটা কারণ। এই যে ভাইটাল টু বায়োডাইভার্সিটি, এটা আসলে বলা হয়েছে হুইচ আর, এখানে যেহেতু হ্যাবিটেটস আছে, হুইচ আর ভাইটাল টু বায়োডাইভার্সিটি। এই অর্থটা অনেকে এই জায়গায় অর্থ ধরতে পারে না, এটা যে একটা হ্যাবিটেট সম্পর্কে ইনফরমেশন দিছে এটা অনেকেই ধরতে পারবে না। সেজন্য ইংলিশকে ফিল করতে হবে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। খেয়াল করেন এই ডিফরেস্টেশন কি করতে, হ্যাবিটেট করতেছে যেগুলা কিনা বায়োডাইভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। বায়োডাইভার্সিটি বাংলা কি হইতে পারে বলেন? জীববৈচিত্র্য, এক্স্যাক্টলি জীববৈচিত্র্য। হ্যাঁ হ্যাঁ বলেন প্রশ্ন ছিল, বলেন। ওই যে স্যার হুইচ আর ইন হুইচ, হ্যাঁ এই দুইটা ব্যবহারটা কি একই স্যার? না না না, ইন হুইচ আর হুইচের ব্যবহার এক না। হুইচ তো একটা কোনো কিছু সম্পর্কে তথ্য দিল, আর ইন হুইচ হচ্ছে যেটার মধ্যে। ইন হুইচ উই হ্যাভ, ধরেন আমি বললাম আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু প্লে ক্রিকেট। এখন ক্রিকেট সম্পর্কে তথ্য দিলেন, হুইচ ইজ আ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, হুইচ ইজ আ পপুলার গেম, এরকম। অথবা এভাবে বলতে পারবেন হুইচ উই প্লে, হ্যাঁ হুইচ মেনি পিপল লাভ টু ওয়াচ, মেনি পিপল যেটা অনেক মানুষ দেখতে পছন্দ করে, লাভ টু ওয়াচ এইটা। আর ইন হুইচ হচ্ছে যেটার মধ্যে বোঝাইতে, প্রিপোজিশন দিয়ে তো বোঝা যায়। যেমন ফর এক্সাম্পল আই লাভ টু ট্রাভেল, ট্রাভেল ইন হুইচ যেটার মধ্যে আই গেট প্লেজার, হ্যাঁ প্রশান্তির কাছাকাছি অর্থ, আই গেট প্লেজার যেটার মধ্যে আমি আনন্দ পাই। কিন্তু আপনি যখন হুইচ বলবেন, আচ্ছা এটা অন্য জায়গায় লিখি, আপনি যখন হুইচ বলবেন, হুইচ আই ফর এক্সাম্পল, অথবা এরকম হইতে পারে ট্রাভেল হুইচ ইজ ভেরি নিড, এরকম হইতে পারে হুইচ ইজ নিডেড, হুইচ ইজ নিডেড ফর আওয়ার হেলদি লাইফ, নিডেড ফর আওয়ার হেলদি লাইফ। আচ্ছা আমি যদি এটা হেলদি লাইফ না বলে আমি যদি এটাকে হেলদিয়ার লাইফ বলি, আমার কি ভুল হবে? হ্যাঁ ভুল হবে, গ্রামাটিক্যাল মিস্টেক হবে, কোনো মিস্টেক হবে না। হেলদিয়ার লাইফ মানে আরও ভালো স্বাস্থ্যকর লাইফ বোঝাবে, ঠিক আছে? হেলদিয়ার লাইফ, তো হুইচ ইজ নিডেড ফর আওয়ার হেলদিয়ার লাইফ, হেলদিয়েস্ট লাইফও বলতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর একটা প্রশ্ন করি, তাহলে আমার প্রশ্ন শেষ হয়ে যায়। হ্যাঁ বলেন, করেন দ্রুত। জি স্যার, হু আর দোজ হু, এই দুইটার ব্যবহারটা কি? ও আপনি কি পাঠাইছেন আমাকে? জি স্যার, জি স্যার। হু আর দোসুর মধ্যে তো অনেক পার্থক্য। দোসু মানে হচ্ছে যারা তারা, যেমন দোস হচ্ছে এখানে সাবজেক্ট। ধরুন আমি বললাম হাবিব হু ইজ অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর, আমি সংক্ষিপ্ত করে রাখলাম অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর। এখন এই হাবিব সম্বন্ধে তথ্য দিবেন লাভস টু প্লে ক্রিকেট, এটা আপনাদেরকে শিখাইছি ক্লাসে, মনে আছে? ইনফরমেশন দেওয়া, ডাব্লিউএস ওয়ার্ডে ইনফরমেশন দেওয়া। হাবিব, কোন হাবিব? যে হাবিব একজন ইংলিশ ইনস্ট্রাক্টর, সে হাবিব ক্রিকেট খেলতে পছন্দ করে, লাভস টু প্লে ক্রিকেট। এখন এই হাবিবের জায়গায় আপনি দোজ শব্দটা নিয়ে আসেন। দোজ হচ্ছে তারা, অনির্দিষ্ট করে, যারা, দোজ হু ডোন্ট লাভ ক্রিকেট, যারা ক্রিকেট পছন্দ করে না, এই দোজ দিয়ে এখন সাবজেক্ট ভার্ব লিখবেন, তারা আর নট, কি দেয়া যায়, ক্রিকেট লাভ করে না, যারা ক্রিকেট ভালোবাসে না তারা কি না,
তারা ক্রিকেট খেলা বোঝে না ভালোভাবে। তাহলে এটা দিতে হবে, তাহলে এখানে নট দিতে হবে। দোজ হু ডোন্ট লাভ ক্রিকেট, কষ্ট চায় না। বুঝি নাই দেয়ান। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। যদি এটা একটা ইয়া হয়ে যায় তারপর আমরা দেই দোজ হু ডোন্ট লাভ ক্রিকেট আর নট গুড হিউম্যান বিং। ডোন্ট গেট হোয়াট ক্যান সে অফেন্ডেড, এটা আসলে জাস্ট লিখলাম সেন্টেন্সটা মিলানোর জন্য। দোজ হু ডোন্ট লাভ ক্রিকেট, যারা ক্রিকেট পছন্দ করে না তারা আর নট গুড হিউম্যান বিং, তারা আসল মানুষ না, ভালো মানুষ না। ঠিক আছে, সো এরকম তারাই তো ভালো মানুষ। এখনকার পার্সপেক্টিভে আসলেই তারা ভালো মানুষ। হ্যাঁ, টাইম সেভ হয়, প্রচুর টাইম নষ্ট করছি ক্রিকেট দেখে, খেলে নষ্ট করি নাই। খেলাটা ভালো ছিল, স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো। যাই হোক, যিনি বলছেন এই হাবিবের বদলে এখানে দিয়েছে দোজ, মানে তারা যারা যারা ক্রিকেট পছন্দ করে না, ভালোবাসে না, তারা আমরা যেমন হাবিব, যে হাবিব ইংলিশ ইনস্ট্রাক্টর সেই হাবিব, এরকম দিয়ে আমরা দিই আর কি। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে হু দ্বারা ইনফরমেশন দিই। এবার আপনি হাবিব সম্পর্কে দেন, না রবিন সম্পর্কে, নাকি অথরিটি সম্পর্কে, নাকি দোজ সম্পর্কে। দোজ একটা ভেইগ আইডিয়া, অর্থাৎ আপনি দোজ কোনো নির্দিষ্ট জিনিস না, আপনি দোজ দ্বারা ওই দোজ কারা সেটাকে আইডেন্টিফাই করার জন্য তাদের সম্পর্কে একটা ইনফরমেশন দিলেন। সেম গোজ টু হাবিব, কোন হাবিব, আপনি অনেক হাবিবকে চিনেন, এর মধ্যে আমি বলে দিলাম যেই হাবিব ইংলিশ ইনস্ট্রাক্টর। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা আসেন, বুঝছেন ক্লিয়ার কিনা, না কনফিউজিং? ক্লিয়ার হওয়ার কথা। ভালো ভালো ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। সায়েন্টিস্ট নাও ওয়ার্ন দ্যাট, সায়েন্টিস্টরা এখন সতর্ক করতেছে। ঠিক আছে, যেমন ওয়ার্ন কিন্তু এখানে বারবার আকারে হয়েছে। ওয়ার্ন দ্যাট দ্য প্ল্যানেট ইজ ইন্টারিং, প্ল্যানেট ইন্টার করতেছে। আমরা কিন্তু ইন্টার ইনটু দেই না, ইন্টার ইনটু দেই কোন সময়, এটা হচ্ছে একদম ওই যে জোর কইরা যদি আপনি কোথাও ঢুকেন ডাকাতি করার জন্য বা এরকম, ইন্টার ইনটু দেই। তাহলে প্ল্যানেট ইজ ইন্টারিং ইন আ নিউ জিওলজিক্যাল ইপোক। আমরা নিশ্চয়ই এইজের আরও দুইটা পারি, একটা হচ্ছে এরা আর একটা হচ্ছে ইপোক। ওকে, তাহলে নতুন ভূতাত্ত্বিক একটা যোগে ঢুকতেছে প্ল্যানেটটা। দ্য অ্যানথ্রোপোসিন, অ্যানথ্রোপোসিন মানে হচ্ছে মানব সৃষ্ট। আমরা অ্যানথ্রোপোলজি জানি না, অ্যানথ্রোপোলজি একটা সাবজেক্ট আছে, অ্যানথ্রোপোলজির বাংলা কি? নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান কি নিয়ে কাজ করে এই সাবজেক্টটা, কেউ বলতে পারবেন? ছোটখাটো মানুষের উপরে উৎপত্তি নিয়ে, মানুষের উৎপত্তি বা জিনিসপাতি, কোনো একটা হিস্টোরিক্যাল কোনো একটা জাতি হারাই গেছে, হ্যাঁ, এদের বিভিন্ন আলামত সংগ্রহ করে এরা কত আগের যুগের, এরকম একটা বিস্তার বিশ্লেষণ করে, তাই না? এখানে কেউ বিবর্তন ওরকম কিছু একটা, হ্যাঁ। আচ্ছা ওকে ফাইন। তাহলে অ্যানথ্রোপোসিন মানে হচ্ছে মানব সৃষ্ট বিষয়গুলোকে অ্যানথ্রোপোসিন বলা হচ্ছে এখানে, এটা একটা টার্ম। ডিফাইন্ড বাই হিউম্যানিটিস ওভারওয়েলমিং ইম্প্যাক্ট অন আর্থ ইকোসিস্টেমস। ওভারওয়েলমিংটা এক এক জায়গায় এক এক রকম অর্থে ব্যবহার হয়। যেমন স্পিচের মধ্যে বলি আম ভেরি মাচ ইট ওয়াজ রিয়েলি ওভারওয়েলমিং ফর মি, মানে অনেক বিস্ময়কর, আকর্ষণীয়, অনেক অভিভূত হওয়ার মতো বিষয়। এটা আবার কখন ক্ষেত্রে প্রবল, অনেক বেশি, হ্যাঁ, ওভারওয়েলমিং ক্রাইসিস, এটা মানে হচ্ছে অনেক বেশি সংকট, প্রবল সংকট বোঝায় ব্যবহার করা হয়। সেম গোষ্ঠ এখানে হিউম্যানিটিস, মানব জাতির আপনার ওভারওয়েলমিং ইম্প্যাক্ট অন আর্থ ইকোসিস্টেম, আর্থের ইকোসিস্টেমের একটা আপনার অনেক প্রবল প্রভাব ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, মানে এটাকে কি হিসাবে ডিফাইন করা হয়, ডিফাইন্ড বাই হিউম্যানিটিস, এটাকে কি হিসাবে ডিফাইন করা হয় এটা ব্যাখ্যা করে দিছে। আমরা ওই যে V3 আমরা সংক্ষিপ্ত আকারে ব্যবহার করি, এটা অনেক জায়গায় আপনাদের আলোচনা করছি, মুভমেন্ট লেড বাই সাম ইয়াং স্টুডেন্টস এরকম, কিংবা বলতে পারেন দ্য ক্লাস টেকেন বাই, অথবা কন্ডাক্টেড, দ্য ক্লাস কন্ডাক্টেড বাই হাবিব রহমান, হাবিব রহমান was really excellent. তাহলে এখানে মূল ভার্ব কি বাক্যটার মধ্যে, মেইন ভার্ব কোনটা?
ওয়াজ। তাহলে ওই কন্ডাক্টেড শব্দটা কোত্থেকে চলে আসলো? এটা আসলে এক্সট্রা তথ্য দিল আর কি ক্লাস যে সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, একটা প্যাসিভ ফর্মে, ক্লাস হুইচ ওয়াজ কন্ডাক্টেড, অথবা আমরা চাইলে উই ক্যান অলসো সে হুইচ হ্যাড বিন কন্ডাক্টেড। ওকে, তো এরকম সেম ভাবে ডিফাইন বাই দ্য, হ্যাঁ, এই অ্যানথ্রোপোজেন যেটাকে কি হিসাবে ডিফাইন করা হয়? মানব জাতির প্রবল ইম্প্যাক্ট হিসেবে। কিসের? আর্থ ইকোসিস্টেমের। ইকোসিস্টেম মানে কি হইতে পারে? আইডিয়াটা একটু বলেন তো কেউ একজন। বাস্তুতন্ত্র। হ্যাঁ, বাস্তুতন্ত্রটা কি? পৃথিবীর বাস্তুতন্ত্র And বাস্তু এটা এক জায়গায় পরিবেশ বোঝায়, মানে একটা আমাদের বনের একটা বাস্তুতন্ত্র হতে পারে, বা একটা পানির, হ্যাঁ, ধরেন নির্দিষ্ট একটা জগৎ, ধরেন বন, এই বনে পশু পাখি, গাছপালা এবং এইখানে যত ধরনের কার্যক্রম হয়, পানি বাতাস শুরু করে, এটা মিলে একটা ইকোসিস্টেম তৈরি হয়। ঠিক আছে, পুরো পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে যে সিচুয়েশনটা তৈরি হয়, আমরা এটাকে বলতে পারি ইকোসিস্টেমে, কাছাকাছি আইডিয়া আর কি এরকম। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। ডেভেলপিং নেশনস লাইক বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশগুলা, হ্যাঁ, ফেস আ পার্টিকুলারলি কমপ্লেক্স ডিলেমা মানে কি? দ্বিধা। উভয় সংকট, না? ওই যে উভয় সম্পর্কের বাংলা একটা প্রবাদ বলেন, আমরা আগে বাগধারা পড়তাম, ওই যে জলে কুমির ডাঙায় ডাঙায় বাঘ, জলে কুমির, শাখের কথা, তো এটার একটা সিনোনিম হয়ে গেল। হ্যাঁ, জলে কুমির ডাঙায় বাঘ। ও না, ঠিক আছে, আপনার শাখের করা তো এই হিসাবে ঠিক আছে। আচ্ছা, দেখেন, পার্টিকুলারলি কমপ্লেক্স ডিলেমা, হ্যাঁ, ব্যবহার দেখছেন? পার্টিকুলারলি কমপ্লেক্স ডিলেমা মানে বলতেছে এইগুলা একটা নির্দিষ্টভাবে জটিল, আপনার দুদল্যমান অবস্থা বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, মানে বাংলাদেশের মতন এই ডেভেলপিং দেশগুলা থাকে। এখন খেয়াল করেন তো, এখানে ফেস হয়েছে, ফেস এখানে ভার্ভ, এটার এই ফেসটার না ইয়াকে, সাবজেক্টকে, বাংলাদেশ নাকি হচ্ছে ডেভেলপিং নেশনস? ডেভেলপিং নেশনস। তাহলে ডেভেলপিং নেশনস ফেস এভাবে বোঝাইছে। এখন উদাহরণ হিসেবে বলতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলা, ঠিক আছে? অন দ্য ওয়ান হ্যান্ড, রেপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবান এক্সপানশনের ভার্ভ কি? এক্সপান্ড মানে হচ্ছে সম্প্রসারিত করা। তাহলে রেপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্রুত শিল্পায়ন, অ্যান্ড আরবান এক্সপানশন এবং নগরায়ন বলতে পারি এক কথায়, অথবা আমরা বলি নগরের বৃদ্ধি, আর এসেনশিয়াল ফর পভার্টি রিডাকশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ। একদিকে এই দ্রুত শিল্পায়ন এবং নগরের বৃদ্ধিটা আপনার কিসের জন্য জরুরি বলতেছে? পভার্টি রিডাকশন এবং ইকোনমিক গ্রোথের জন্য জরুরি। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড, দিস ভেরি ফোর্সেস অফ অ্যান ওরজেন environmental degradation মানে কি? অবনতি বা অবক্ষয়। আমরা সোশ্যাল ডিগ্রেডেশন পড়ি, সামাজিক অবক্ষয়, সোশ্যাল ডিগ্রেডেশন। এভাবে কানেক্ট করতে হবে। তাহলে এগুলো আপনি দেখা গেছে যে বিভিন্ন ধরনের ফেসবুক ব্যবহার, হ্যাঁ, অথবা ধরেন ইয়ার প্রতি, টেকনোলজির প্রতি আসক্তি, সোশ্যাল মিডিয়ায় আসক্তি, ওই জায়গায় শব্দগুলা অ্যাড করে দিতে পারবেন। সোশ্যাল ডিগ্রেডেশন হইতেছে দিন দিন। ওকে, তাহলে দিস ভেরি ফোর্সেস, এই শক্তিগুলাই প্রায় সময় ওরজেন মানে কি? আরও মন্দ করে, খারাপ করে দেয়। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত আপনার অবক্ষয়টাকে আরও খারাপ করে, এটা আমাদেরকে বোঝাইতেছে। ওকে, একদিকে দারিদ্র্য দূর করা এবং ইকোনমিক ইয়ার জন্য এগুলো দরকার, অন্যদিকে আমাদের এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনটা বাড়াইতেছে। এয়ার পলিউশন ইন মেজর সিটিস, মেজর শহরগুলোতে এয়ার পলিউশন, ওয়াটার কন্টামিনেশন, আনপ্ল্যান আরবানাইজেশন, কতগুলো সাবজেক্ট একসাথে ব্যবহার করছে। হ্যাঁ, এয়ার পলিউশন কোথায়? ইন মেজর সিটিসে। ওয়াটার কন্টামিনেশন, কন্টামিনেট করা মানে কি? এটা হচ্ছে ভার্ব। কন্টামিনেট করা মানে দূষিত করা, দূষণ করা, এরকম বোঝাবে। তাহলে পানি দূষণ, তারপরে হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। তাহলে আমরা এইভাবে যদি রিডিং হ্যাবিটে পড়ি, তাহলে আমরা মনের মধ্যে যেই শব্দগুলো মাঝে মাঝে ঘুরপাক খায়, লেখার সময়ে আমরা খুঁজে পাই না,
যদি আমরা রিডিং হ্যাবিটের মধ্যে থাকি সবসময়, তখন আর খুঁজে পাইতে দেরি হবে না। আপনাদের অনেকে আমাকে কোয়েশ্চেন করেন, ভাই লিখতে গেলে শব্দ খুঁজে পাই না। হ্যাঁ, হয়তো বাংলাটা মাথায় আসে, ইংলিশটা মাথায় আসে না। এই না আসার কারণ হচ্ছে এই রিডিং হ্যাবিটটা নেই। বারবার সবার একই আনসার আমি দিই, রিডিং হ্যাবিট বাড়ান, একই আনসার, রিডিং হ্যাবিট বাড়ান। তাহলে আপনি আপনার যেই শব্দটা খুঁজে পান না সেই শব্দটা খুঁজে পেয়ে যাবেন, পাইতে সময় লাগবে না তখন। ঠিক আছে, তাহলে আসেন, বড় বড় শহরগুলোতে কী দূষণ? বায়ু দূষণ, পানি দূষণ, তারপরে হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। এই জিনিসগুলা হ্যাভ বিকাম প্রেসিং কনসার্ন। প্রেসিং মানে কি? জরুরি উদ্বেগ, একেবারে জরুরি, খুবই গুরুতর, এরকম বোঝাবে। উদ্বেগের জন্ম দিয়েছে, উদ্বেগ হয়ে গেছে, এই জিনিসগুলা একটা গুরুতর কনসার্নের বিষয় হয়ে গেছে, এটা বলতেছে। দ্য প্যারাডক্স ইজ ক্লিয়ার। প্যারাডক্সটা এখন পুরা পরিষ্কার। দ্য পাথ টু ডেভেলপমেন্ট ইটসেলফ থ্রেটেন দ্য ন্যাচারাল ফাউন্ডেশন আপন হুইচ অল প্রোগ্রেস ডিপেন্ডস। আপন হুইচ, এই দেখেন, যেইটার উপরে, একটু আগে একজন কোয়েশ্চেন করেছে, ভাই ইন হুইচ আর হুইচ কি আলাদা কিনা? আপন হুইচ মানে যেটার উপরে, আর ইন হুইচ মানে যেটার মাঝে। যেমন ট্রাভেল, যেটার মাঝে আমাদের জীবনের, এরকম একটা ট্রাভেল। ইন হুইচ, এরকম করে একটা এক্সাম্পল দিয়েছিলাম একটু আগে। ওকে, তাহলে একটু খেয়াল করেন, প্যারাডক্সটা ক্লিয়ার। প্যারাডক্সটা কি? প্যারাডক্সটা হচ্ছে পাথ টু ডেভেলপমেন্ট ইটসেলফ, আপনার উন্নয়নের যে রাস্তা, এটা নিজেই থ্রেটেন দ্য ন্যাচারাল ফাউন্ডেশন, প্রাকৃতিক ভিতটাকে হুমকি দেয়। হ্যাঁ, যেটা আপন হুইচ, যেটার মাঝে, যেই ফাউন্ডেশনটার মাঝে অল প্রোগ্রেস ডিপেন্ডস, যেটার মাঝে সকল প্রোগ্রেসগুলো নির্ভর করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, এটা ধরেন নেচার, নেচার। এখন আমরা যে ডেভেলপমেন্টটা করতেছি, এটা নির্ভর করতে, এটা কিন্তু এই নেচারটাকে থ্রেটেন করতেছে, কিন্তু এই নেচারই আমাদের ডেভেলপমেন্টের উৎস। এখন আমরা যদি আমাদের ডেভেলপমেন্ট এটা একেবারেই শেষ করে ফেলি, তাহলে এটা থেকে যে আমাদের ডেভেলপমেন্টে আসার কথা, এটা তো আসবে না। আপনার, আমি গত শুক্রবার, আজকে কি বার? বৃহস্পতিবার, সরি কি বলতেছি, রবিবার। রবিবার স্যার। গত শুক্রবার সিরাজগঞ্জ গেছিলাম, যমুনা নদীতে। ওইখানে জেলেরা মানে এত পরিমাণ জাল দিয়ে মাছ ধরতেছে, কোনো মাছ ছুটে যাওয়ার উপায় নাই। ব্যাং, সাপ, মাছ সব ধরা পড়তেছে। মানে মাছ যে প্রজনন করবে সেই সুযোগটাও নাই। আবার এই জেলেরা আবার হাউতাস করতেছে, আগের মতন আর মাছ পাওয়া যায় না রে নদীতে। তাহলে বুঝেন এর জন্য দায়ী কারা? এই যে ডেভেলপমেন্ট, বেশি মাছ ধরা আপনার নদীকে থ্রেট করতেছে, যেই নদী কিনা আপনার মাছের উৎস। ঠিক আছে, সো এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকেই। ওকে ফাইন, দেন আমরা পরেরটায় যাই। দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল মানে কি? টেকসই। টেকসই। জিরো হ্যাঁ, হ্যাঁ টেকসই। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এই যে টেকসই উন্নয়নের যে ধারণাটা, offers a framework for balancing growth and কি প্রিজার্ভেশন। ইট কল ফর কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। কল ফর মানে কি হইতে পারে বলেন? দাবি করা অথবা প্রয়োজন হওয়া। আহ্বান করাও হয়, আহ্বান করা, দাবি করা বা প্রয়োজন হওয়া, কল ফর। এই যে একজন আমাকে আগের ক্লাসে প্রশ্ন করছেন, ভাই অর্থ মিলাইতে না পারার কারণ কি? না করার কারণ কি? এটা যে কল ফর একটা ফ্রেজ আপনি জানেন না। আমি গতকালকের এক্সাম্পল দিয়েছিলাম ওই ক্লাসে, যে টেক আফটার, এটা যখন আমরা বাক্যে পাই, আমরা অনেকে টেক দিয়ে সার্চ করি আর মনে করি এটা একটা প্রিপোজিশন, কিন্তু দুইটা মিলে যে এটা একটা ফ্রেজাল ভার্ব, সেটা আমরা না জানার কারণে অর্থটা মিলে না, তাই না? ওই যে কি গ্লাট অফ দ্য টিউবার, গ্লাট অফ দ্য না ফর্দা ছিল ওয়ার্ডটা, মনে আছে কারোর? গ্লাট অফ দ্য ফিউচার, এরকম টিউবার, এরকম একটা শব্দ ছিল না? মার্কেটে আলুর দাম সাপ্লাই বেড়ে গেলে দামটা কমে যায়, ওই সিচুয়েশনটাকে বলা হয় গ্লাট অফ দ্য টিউবার। তো এটাতে একটা ফ্রেজ, এটা দিয়ে অনেকে সার্চ নাও করতে পারেন, অনেকে হয়তো বা গ্লাট সার্চ করতে পারেন, টিউবার আলাদা সার্চ করতে পারেন, কিন্তু দুইটা সার্চ করে মিলাইতে পারবেন না। ঠিক আছে, সো এগুলোর উপরেও অর্থ বোঝা। তারপর ওই যে বললাম একটু আগে এক্সাম্পল দিলাম, ভাইটাল ফর ডেভেলপমেন্ট, এটা আগেরটার উদাহরণ আকারে ব্যবহার করছে। হ্যাবিটেটের কই যেন ছিল,
এবিটেড এক্সট্রা ইনফরমেশন দিয়েছিল হ্যাঁ, একটা ইনফরমেশন ছিল। তো এই যে এখানে হ্যাবিটেটস ভাইটাল টু বায়োডাইভার্সিটি, তাহলে এই ভাইটাল টু বায়োডাইভার্সিটিতে হ্যাবিটেটের অর্থ, এটা হ্যাবিটেটের একটা এক্সট্রা ইনফরমেশন। এগুলো না বোঝার কারণেও, কানেক্ট করতে না পারার কারণে অর্থ বুঝি না আমরা। ঠিক আছে, তো আমরা আশা করি আপনারা যে প্যাসেজের ক্লাসগুলো ঠিকঠাক মতো করেন, আমার ধারণা যে আপনারা মিনিং বোঝা এবং ইংলিশে বেশ ইমপ্রুভ করবেন। এই প্যাসেজে কি ওই যে নিজে একটা আপনি স্লাইড দিচ্ছেন, এটা কি বাংলা অনুবাদ দিলে একটু ভালো হইতো যদি আপনার আমাদের যে ইসে যখন দেন ওইটার আমাদের হচ্ছে বড় সেন্টেন্স মিলাতে পারতেছি না আমি অনেক সময়, এখন বুঝি কিন্তু পরে মনে থাকে না। পরে মনে থাকে না মানে ওই যে প্যাসেজগুলো দিচ্ছি ওই প্যাসেজগুলোর বাংলা দিতে বলতেছেন? জি জি স্যার। তো এইটা প্যাসেজটা আমারই বাংলা দেওয়া লাগবে কেন? নিজে একটু পরিশ্রম করেন। নিজে পরিশ্রম করবেন কিভাবে বলেন? ChatGPT আছে, কপি করে চ্যাটজিপিটিতে দেন না, একটু পরিশ্রম করেন না। নিজে যখন পড়বেন প্যাসেজটা পড়ার সময়ে ওইখান থেকে পিডিএফ থেকে তো কপি করা যায়, কপি করে চ্যাটজিপিটিতে দেন, একটা সেন্টেন্স দেন চ্যাটজিপিটির, আপনি যদি বুঝতে না পারেন, হ্যাঁ, তো চ্যাটজিপিটি দিলে অর্থ করবে। চ্যাটজিপিটি বলেন যে এটাকে আরও সহজ ভাষায় বুঝিয়ে দাও, সেও সহজ ভাষায় দিবে। ইউ হ্যাভ টু বি আ লিটল বিট স্মার্ট। আমার সব দিয়ে দিতে হবে কেন? প্যাসেজ তো তাও আমি কি করছি খেয়াল করেন, আপনাদেরকে সহজ করার জন্য আনসারের বাংলা সহ দিছি আমি সবগুলোর মধ্যে। ধরেন এখানে তো ভোকাবুলারি আছেই, সবগুলা ভোকাবুলারি দেওয়া হয়েছে একবার, নাম্বার 1, নাম্বার 2 কোথায় গেল? ও অনেক ভোকাবুলারি দিছি, মানে একটা ভোকাবুলারি আমি যেন বাদ না পড়ে সেই জন্য সব দিছি। এই যে এখানে আনসারের বাংলা দিছি, সেখান থেকে আপনি আরও ভোকাবুলারি শিখতে পারবেন। সবগুলো আনসারের বাংলা দিয়ে দিছি, একেবারে সব আনসারের বাংলা দেওয়া হয়েছে, তো অসংখ্য ইয়া দেওয়া হয়েছে। আর প্যাসেজটা, এটা তো প্যাসেজ বা ইচ্ছা করে বাংলা দেই নেই। ওকে ফাইন। তারপরে শিট দেওয়া হয়েছে কয়টা? আপনার শিট দেওয়া হয়েছে না ট্রান্সলেশনের? 12টা শিট, এক একটা প্রায় 35 থেকে 40 পেজের। এগুলো সব পড়লে প্রচুর ভোকাবুলারি, এর বাইরে আমার মনে হয় না খুব বেশি ভোকাবুলারি থাকবে। একটু ভালো করে ওগুলো পড়েন, দেখবেন যে অটোমেটিক্যালি কানেক্ট করতে, আর কানেক্ট করার ব্যাপারটা তো এখানে আসেই। আসেন, ওকে, দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফার্স আ ফ্রেমওয়ার্ক ফর ব্যালেন্সিং গ্রোথ অ্যান্ড প্রিজার্ভেশন। এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর টেকসই উন্নয়নের ধারণাটা আমাদেরকে এমন একটা কাঠামো যায়, কাঠামোটা কিসের জন্য? গ্রোথ এবং প্রিজার্ভেশন, উন্নতি এবং আপনার সংরক্ষণ, এই দুইটাকে ব্যালেন্স করা, সমন্বয় করা বা হ্যাঁ নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, টেকসই উন্নয়নের ব্যাপারটা কিন্তু এমন যে আপনি উন্নতি করবেন কিন্তু পরিবেশকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন ফিউচার জেনারেশনের জন্য কোনো ক্ষতি না হয়। এটাকে বলে হয় টেকসই উন্নয়নের ধারণা। দেখবেন যে অনেক সময় বিসিএস এর বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বা কোথাও না কোথাও চলে আসতে পারে যে টেকসই উন্নয়ন কি। আমার আজকের ক্লাসের এই কথাটা কাজে লাগবে। তা এগুলো আইডিয়াগতভাবে বুঝতে হবে টেকসই উন্নয়ন আসলে কি। টেকসই উন্নয়ন হচ্ছে এমন উন্নয়ন, আমরা টেকসই উন্নয়ন মানে মনে বুঝি শক্তিশালী, মানে শক্ত হবে। টেকসই উন্নয়ন আসলে এটা না। টেকসই উন্নয়নের ধারণা হচ্ছে ফিউচার জেনারেশনের জন্য পরিবেশের ক্ষতি না করে এমন উন্নয়ন, বর্তমানের উন্নয়নটা নিশ্চিত করা, এটাকে আমরা টেকসই উন্নয়ন বলি। তাহলে ইট কলস ফর মিটিং প্রেজেন্ট নিডস উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট। এই যে ইট কলস ফর, ইট কোনটা? সাস্টেনেবল ডেভেলপমেন্টটা দাবি করে বা আহ্বান করে বা প্রয়োজন হওয়া। এখন কোন অর্থটা এখানে মিলবে সেটা আমাদের দেখতে হবে। কলস ফর মিটিং প্রেজেন্ট নিডস, এখানে মিট কোন অর্থে ব্যবহার হয়েছে? মিটিংটা পূরণ করার অর্থে, চাহিদা পূরণ। মিট দ্য ডিমান্ড বলি আমরা, মিট দ্য নিড, ডিমান্ড পূরণ করা, চাহিদা পূরণ করা, মিট দ্য ডিমান্ড। হ্যাঁ, সকল ডিমান্ড মিট করা সম্ভব না, মানে পূরণ করা সম্ভব না। সো আপনারা অনেকে যারা আনারি আছেন তারা এটা অর্থ করবেন মিটিং মানে সভা, মিটিং মানে দেখা করা। হ্যাঁ, তাহলে ইট কলস ফর মিটিং প্রেজেন্ট, বর্তমানের সাথে দেখা করার জন্য ডাকা। কলস ফর মানে ডাকা, ঠিক আছে। প্রেজেন্ট নিডস, বর্তমানের চাহিদা পূরণ করাটা দাবি করে এটা। হ্যাঁ, উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার্স। এখানে দেয়ার্স হলো কেন?
It's like degree type পরিবর্তে নিডসের পরিবর্তে দেয়ার দেওয়া হয়েছে। নিডসের পরিবর্তে দেয়ার্স হয়েছে, মানে দেয়ার নিডস। যেমন মাই ডগ, ফর্ম ইউজ করছে আর কি। আমরা কম্পারিজনে এরকম পড়ছি না, মাই ডগ ইজ dog is better than yours. বেটার দেন ইউরস, এটা মানে হচ্ছে ইউর ডগ। আমার কুকুর আর আপনি যদি লেখেন মাই ডগ ইজ বেটার দেন ইউ, বিদেশে গিয়া বললে সোবার একটা দিবে, এই গালসাবার দাঁত এই গালসাবালে চলে আসতে পারে, বলা যায় না, ঠিক আছে, যে মাই ডগ ইজ বেটার দেন ইউ, কি তো আমারে তুই কুত্তার সাথে তুলনা করছিস? সো এটা so my wife is better than you. ওকে, This will be more worse. আচ্ছা, সো ইট কলস ফর, এইটা দাবি করে, বা এটা একটা এই ইয়াটা মানে কি বলে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা এমন একটা জিনিস দাবি করে, কি দাবি করে, আপনার বর্তমানের প্রয়োজনটা মিট করবেন উইদাউট কম্প্রোমাইজিং, কোনো কিছু কম্প্রোমাইজ করা ছাড়া। এ দেখেন ভার্বের সাথে আইএনজি হয়েছে কেন, উইদাউট, এই ফর প্রেপোজিশনে পরে। কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ টু মিট দেয়ার্স, তাদের যেই প্রয়োজনগুলো সেগুলা মিট করতে ভবিষ্যৎ প্রজন্মের যে সক্ষমতা সেইটাকে কম্প্রোমাইজ করা ছাড়া বর্তমান প্রজন্মকে বর্তমান চাহিদাগুলো পূরণ করাটা দাবি করে, অর্থাৎ এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা। আমি যেই জিনিসটা একটু আগে আপনাদেরকে বাংলায় ব্যাখ্যা করছি এটা এখানে ইংলিশে বলছে। আপনার উন্নতি করবেন, বর্তমানের উন্নতি করবেন, কিন্তু ফিউচার জেনারেশনের জন্য পরিবেশের ক্ষতি করা যাবে না, এরকম আর কি ব্যাপারটা। Renewable energy, green infrastructure, eco-friendly technologies must become integral. Integral মানে কি? অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য। পার্ট এন্ড পার্সেল। হ্যাঁ, পার্ট এন্ড পার্সেল। এটা মূলত হচ্ছে ইন্ট্রিগাল পার্ট বলা যায়, তো হ্যাজ বিকাম ইন্টিগ্রাল পার্ট না বলে এখানেই সংক্ষেপে রাখছে ইন্ট্রিগাল। এটা হইছে অবিচ্ছেদ্য টু ন্যাশনাল প্ল্যানিং, জাতীয় পরিকল্পনা, এটা একটা অবশ্যই কি হবে আপনার ইন্ট্রিগাল হবে, মানে অবিচ্ছেদ্য অংশ হবে। মাস্ট বিকাম ইন্ট্রিগাল পার্ট এরকম বলা যেত, কিন্তু না বলে ইন্ট্রিগাল বলে সংক্ষেপ, ওইটা উজ্জ্ব রাখছে ওই শব্দটা। তাহলে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ অবকাঠামো। অবকাঠামো ব্যাপারটা কি? বিল্ডিংগত উন্নতি, শুধু বিল্ডিং? আমি বললাম অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন মানে কি? রাস্তাঘাট, ব্রিজ, তারপরে বিল্ডিং, দালান কোটা, এগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, তারপরে হচ্ছে গিয়ে, অর্থাৎ আগের সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বেশি এমফাসাইজ করছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি, আমরা এটা বলতে পারি। কিন্তু সেটা তো গ্রিন ছিল না স্যার। সেটা গ্রিন ছিল না, হ্যাঁ গ্রিন ছিল না, না ওইটা তো অবশ্যই গ্রিন ছিল না, কিন্তু আমরা বলতেছি আমাদের লাগবে কি, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার লাগবে, সবুজ অবকাঠামো লাগবে। আমরা কি করতেছি, আমরা ধরেন একটা স্থাপনা বানানোর জন্য গাছ কেটে ফেলতেছি, কিন্তু বিদেশে এমন নজির আছে যে গাছের জন্য স্থাপনা ভেঙে ফেলতে হবে, অসংখ্য নজির আছে। এই স্থাপনা রাখা যাবে না, কারণ বনের ক্ষতি করতেছে, গাছের ক্ষতি করতেছে, আর আমরা গাছ কেটে ফেলি স্থাপনার জন্য। যাই হোক, পরিবেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, প্রকৃতির প্রতি ভালোবাসা থাকতে হবে। আমার কিন্তু সবুজ প্রকৃতি অনেক ভালো লাগে, হ্যাঁ, এবং গাছপালা এগুলা অনেক ভালো লাগে, এবং আমি চেষ্টা করতেছি এই লাইনে কিছুটা কাজ করার। বাংলাদেশ হ্যাজ অলরেডি মেড কমেন্ডেবল। কমেন্ডেবলের সাথে আমাদের মিল আছে লর্ডেবল। অর্থ কি বলেন? প্রশংসনীয়। 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 কমেন্ডেবল মানে প্রেইজ ওয়ার্দি বলতে পারি আমরা, আরেকটা শব্দ প্রেইজ ওয়ার্দি অথবা লর্ডেবল, অথবা এটার ভার্ব, হ্যাঁ অ্যাপ্লড ভার্ব। অ্যাপ্লডেবল শব্দ আছে কিনা আমার আইডিয়া নাই। অ্যাপ্লড মানে হচ্ছে লর্ডের মতন, লর্ড মানে প্রশংসা করা, কমেন্ড মানে হচ্ছে প্রশংসা করা, সেখান থেকে আসছে কমেন্ডেবল। প্রশংসনীয়। স্ট্রাইড মানে অগ্রগতি। স্ট্রাইডস ইন সোলার পাওয়ার, অ্যাফরেস্টেশন, ডিজাস্টার অ্যাডাপ্টেশন। কি বলছে? বাংলাদেশ ইতিমধ্যে প্রশংসনীয় অগ্রগতি করছে কোন ক্ষেত্রে? সোলার পাওয়ারে,
বনায়নে এবং ডিজাস্টার অ্যাডাপ্টেশনে। অর্থাৎ অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন। অভিযোজন। হ্যাঁ, আর ডিজাস্টার ডিজাস্টার মানে এনভায়রনমেন্ট ডিজাস্টার যেগুলো হয়। এখন ডিজাস্টার অভিযোজন বাংলা তো বলা যায় না, মানে কি বলে, বিপর্যয় অভিযোজন তো বলা যায় না, দুর্যোগ অভিযোজন এরকম কিছু একটা বলা যেতে পারে হয়তো, না? অভিযোজন মানে ভাইয়া দুর্যোগের পরের যে অ্যাডাপ্টেশন হয় নাকি দুর্যোগের মাঝে? না। আচ্ছা, ওকে, ফাইন। আমাদের এটা বাংলা মিনিং এর চেয়ে আমরা একটু ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। ডিজাস্টার অ্যাডাপ্টেশন মানে কি বুঝেন আপনি? কেউ একজন বলেন। দুর্যোগের পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি হয় সেটা মানিয়ে নেওয়া। হ্যাঁ, কাছাকাছি, ঠিক আছে। দুর্যোগের সাথে খাপ খাওয়ায় না মানে হচ্ছে সিচুয়েশনটা হয় ওটা খাপ খাওয়ায় নেওয়াটা। সবসময় পরবর্তী সিচুয়েশনও বলা যাবে না। অর্থাৎ আমরা খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে আমরা এখন আগে যেটা হইতো, দুর্যোগ হলে প্রচুর ক্ষয়ক্ষতি হইতো, এখন কিন্তু ক্ষয়ক্ষতি কমায় না গেছে, কারণ আমরা দুর্যোগের সাথে অ্যাডাপ্ট করে নিছি। আমরা দুর্যোগ হইলে ধরেন নির্দিষ্ট সিগন্যাল ব্যবস্থা ধরেন উন্নত হওয়া, যদিও আশানুরূপ হয় নাই, তারপরে বানায় বলি, তারপরেও ঠিক আছে। আশ্রয় প্রকল্পগুলা এটা আগের চেয়ে নিশ্চয়ই উন্নতি হয়েছে, এটা তো বলা লাগবেই। মানে আগে বলতে 1971 সালের সাথে যদি তুলনা করি, অথবা পাকিস্তান আমল যদি তুলনা করি, এগুলো হওয়ার কারণে ক্ষয়ক্ষতি কম হয়, প্লাস দুর্যোগ হওয়ার পরে আমরা নিজেদেরকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পারি। ওই পুরো ব্যাপারটাকে আমরা বলতে পারি ডিজাস্টার অ্যাডাপ্টেশন। ডিজাস্টারের সাথে মানিয়ে নেওয়া, মানাই নিছি। আচ্ছা, দুর্যোগ পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগের পরবর্তী প্রস্তুতি, হ্যাঁ, ওই সবগুলা মিলে। আচ্ছা, ইয়ার দ্য স্কেল অফ গ্লোবাল চ্যালেঞ্জেস ডিমান্ডস ব্রডার কমিটমেন্ট, কালেকটিভ অ্যাকশন। খেয়াল করেন, ব্রডার কথাটা আসছে, ঠিক আছে। এই শব্দ দেখলে আমার অন্য কথা মনে পড়ে। দেখেন, ইয়ার দ্য স্কেল অফ গ্লোবাল চ্যালেঞ্জেস ডিমান্ডস ব্রডার কমিটমেন্ট। ব্রডার কমিটমেন্ট মানে কি? আরও বড়, বেশি আকারে, বড় ইয়াতে কমিটমেন্ট ডিমান্ড করে। বিস্তৃতভাবে আর কি। হ্যাঁ, বিস্তরভাবে এরকমও বলতে পারি, বিস্তর কমিটমেন্ট এটা হইতে পারে। মানে তবুও দ্য স্কেল অফ গ্লোবাল চ্যালেঞ্জেস, গ্লোবাল চ্যালেঞ্জগুলোর প্রতিকূলতার যেই স্কেলটা, এটা তো অনেক বড় স্কেলে, এই স্কেলটা ডিমান্ড করতেছে, কি ডিমান্ড করতেছে? আরও বেশি প্রশস্ত আকারে কমিটমেন্ট, প্রতিশ্রুতি এবং কালেকটিভ অ্যাকশন। কালেকটিভ মানে কি? সামষ্টিক না, প্রসারিত না, সামষ্টিক পদক্ষেপ। অ্যাকশন মানে এখানে পদক্ষেপ, সামষ্টিক পদক্ষেপ। এখন সামষ্টিক পদক্ষেপ মানে আপনি কি বুঝেন? অনেকগুলো পদক্ষেপ না, গভর্নমেন্টাল এবং নন গভর্নমেন্টাল সব একসাথে, সবাই মিলে। এখানে সরকার, পাবলিক প্রাইভেট, জনগণ, এনজিও, সবার অ্যাকশন লাগবে এখানে। এটাকে বলা হয় কালেকটিভ অ্যাকশন। এগুলো বুঝতে হবে। আপনি যদি বিসিএস এর প্রশ্ন দেখেন, বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, বা যে কোনো ইয়াতে দেখবেন যে কালেকটিভ অ্যাকশন কি, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। এই টাইপের কোয়েশ্চেন দেখেন থাকে। সো এগুলো বুঝতে হবে আইডিয়াগত জায়গায়। একটা ক্লাসে আপনাদেরকে ইকুইটি, ইকুয়ালিটির পার্থক্যকে বুঝাইছি। আজকেও বিভিন্ন টপিকে ইকোসিস্টেমটা কি এটা বুঝতে হবে, বুঝে পড়তে হবে। এটা বাস্তুতন্ত্র নামে সার্চ দিছেন, এখন আপনার মাঝে কিউরিসিটি জাগে নাই যে বাস্তুতন্ত্র আসলে ব্যাপারটা কি। বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য মানে কি আপনি মুখস্থ করছেন? বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। এখন জীববৈচিত্র্য মানে কি আপনার কোনো কিউরিসিটি জাগে নাই, তাহলে আপনার বিসিএস না দিলেও চলবে। কেন চলবে? কারণ এটা হইলে বিসিএস ক্যাডার হওয়া টাফ, নাম্বার 1। আর যদি হইতেও পারেন, আপনি অন্যদের থেকে অনেক পিছিয়ে থাকবেন। আপনাকে কিন্তু পরে আবার কম্পিটিশন করা লাগবে, এটা মাথায় রাখতে হবে। নিজেকে এখন থেকে প্রস্তুত করতে হবে। গভর্নমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিজ শেয়ার দ্য গ্রেটেস্ট রেসপন্সিবিলিটি ইন দিস ইন্ডেভর। ইন্ডেভর মানে কি? প্রচেষ্টা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? নেট ইস্যু নাকি? আমাকে শোনা যাচ্ছে না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? মাঝে দিয়ে ভাই যাইতেছে কেন?
আমার নেটওয়ার্ক প্রবলেম এখানে মানে বারবার মানে বাফারিং করে আমি ভাবছি আমার মনে নেটে খারাপ না না না, এই পাশে আমারও নেট খারাপ দেখাচ্ছে একটু। এখন শোনা যাচ্ছে কেমন যেন জি জি জি। নাকি বেজে বেজে আসতেছে? জি শোনা যাইতেছে, আপনি আগে বলতেছেন অ্যাকশন পরে হইতেছে। তাই নাকি? সবার ক্ষেত্রে একই হইতেছে এখন না ঠিকঠাক? না ভাই এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার, ওকে ওকে ফাইন। তাহলে ইন্ডিভোর মানে কি? প্রচেষ্টা। ইন্ডিভোর মানে প্রচেষ্টা। তাহলে গভর্নমেন্ট এন্ড ইন্ডাস্ট্রি শেয়ার দ্য গ্রেটেস্ট রেসপন্সিবিলিটি। সরকার মানে সরকারগুলা এবং ইন্ডাস্ট্রিগুলা আপনার সবচেয়ে বড় দায়িত্বটা ইন দিস ইন্ডিভোর, আমাদের এই যে প্রচেষ্টা, কোন প্রচেষ্টা? পরিবেশ রক্ষা করতে হবে, বায়োডাইভার্সিটি ঠিক রাখতে হবে, ইকোসিস্টেম ইমব্যালেন্স করা যাবে না। এই জিনিসগুলোর ক্ষেত্রে সরকার এবং ইন্ডাস্ট্রিগুলা সবচেয়ে বেশি আপনার দায়িত্ব শেয়ার করে। স্ট্রং এনভায়রনমেন্টাল রেগুলেশনস মাস্ট বি ইমপ্লিমেন্টেড। আচ্ছা, এখানে যদি আমি স্ট্রং না বলে আমি স্ট্রঙ্গার এনভায়রনমেন্টাল রেগুলেশনস বলি তাহলে কি আমার ভুল হবে? এখানে যদি স্ট্রং, আজকে মনে হয় আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে না? হ্যাঁ নেটওয়ার্ক আটকে যাচ্ছে। স্পেলিং লিংক নিয়ে নেন তাই বুঝি নাই। স্টারলিংক এটাকে কি পড়াইছে আমি স্টারলিং নিয়ে নিব? খুব ভালো একটা কথা বলছেন। মাই গড। ওকে বলেন ভাই। আচ্ছা এখানে এখন কি শোনা যায় না প্রবলেম? এখন শোনা যায়। শোনা যায়। মানে সময় ধরতে পারি না কি কোন জায়গা থেকে কি বলছেন, কিন্তু এখন তো শোনা যাইতেছে। এখন শোনা যাচ্ছে না? বললাম যে আমি যদি স্ট্রং এনভায়রনমেন্টাল রেগুলেশনসকে স্ট্রঙ্গার এনভায়রনমেন্টাল রেগুলেশনস বলি তাহলে কি ভুল হবে? না ভুল হবে না। ঠিক আছে, মানে এটা একটা আগের সিচুয়েশনের সাথে কম্প্যারিজন, যে আগের চেয়ে বেশি যদি আপনি এনভায়রনমেন্টাল রেগুলেশনটা ইয়া করেন, মাস্ট বি ইমপ্লিমেন্টেড। আপনাকে বলছে শক্ত পরিবেশগত নিয়মকানুন বা নীতি মাস্ট বি ইমপ্লিমেন্টেড, অবশ্যই কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। অ্যান্ড স্ট্রিক্টলি ইনফোর্সড। খেয়াল করেন তো, স্ট্রিক্টলি ইনফোর্সড এটা কিভাবে হয়ে গেল এই জায়গাটা? কঠোরভাবে মাস্ট বির কারণে হয়েছে স্যার। মাস্ট বি কারণে হয়েছে। এই মাস্ট বিটা এখানে আসবে। মাস্ট স্ট্রিক্টলি বি ইনফোর্সড এরকম হবে আর কি। যদি একসাথে হইতো তাহলে আমরা এভাবে লিখতাম, মাস্ট স্ট্রিক্টলি বি ইনফোর্সড। ইনফোর্স মানে কি? প্রয়োগ করা, প্রয়োগ করা। ল এনফোর্সমেন্ট এজেন্সি, এই কথাটা শুনছেন? এটার বাংলা কি? আইন প্রয়োগকারী সংস্থা। আমাকে কি শোনা যাচ্ছে? এখন কোর্স সম্বন্ধে কিছু বলছিলেন, সেটা বুঝতে পারি নাই। ইনফোর্সটা কি? আমার এখানে নেট তো ভালোই দেখাচ্ছে এখন। আচ্ছা যেটা বলছিলাম খেয়াল করে, ইনফোর্সের অর্থ কি সেটা বলেন। বল প্রয়োগ করা নাকি যেন আছে? প্রয়োগ করা, প্রয়োগ করা। তাহলে আমরা যদি বলি ল এনফোর্সমেন্ট এজেন্সি, এটার অর্থ কি? আইন প্রণয়নকারী সংস্থা। প্রণয়নকারী না, প্রয়োগকারী। আইন প্রয়োগকারী। প্রণয়ন করা ইংলিশ কি? আইন প্রণয়ন করা মানে ইনঅ্যাক্ট করা, ইনঅ্যাক্ট। আর ইনফোর্স মানে প্রয়োগ করা। আর রিইনফোর্স, এটা থেকে আরেকটা শব্দ তৈরি হয়। রিইনফোর্স মানে হচ্ছে শক্তিশালী করা, যেটাকে আমরা উই ক্যান সে স্ট্রেংথেন। রিইনফোর্স বোলস্টার, যেটাকে আমরা বোলস্টার হইতে পারে, হ্যাঁ বাট্রেস, বোলস্টার। তারপরে স্ট্রেংথেন, হ্যাঁ বাট্রেস হয় না? বুঝি নাই বাট্রেস আমি কথাটা বুঝিনি, ওইটা শব্দটা কি? অপরিচিত মনে হচ্ছে, আবার বলেন। বোলস্টারেরই সিনোনিম বাট্রেস, BURRES খুব সম্ভবত। না ওইটা আমার সাথে পরিচিত না। আচ্ছা ওকে, দেখেন এটা কোত্থেকে আসছে? মাস্ট বিটা। সো এন্ডের আগে এটার জন্য লেখা হয়েছে, আবার এটার জন্য লেখা লাগবে না। এটা আপনাদেরকে অনেকবার একটা দুটা ক্লাসে বলছি। এই রাইটিং স্টাইল এটা শিখতে হবে। এগুলোকে প্যারালিজম ফলো করতেছে। এখন লিখতে হবে না বলতে যে এমন না, এটা অর্থ যদি একই রকম হয় তাহলে লিখতে হবে না, কিন্তু এটার অর্থ যদি ডিফারেন্ট হয়, ধরেন এটা উইল দিয়ে লিখতে হবে, উইল স্ট্রিক্টলি এনফোর্স ফর এক্সাম্পল জাস্ট বললাম, তখন তো লিখতে হবে। এটা যদি সিমিলার ক্যাটাগরির অর্থ দিচ্ছে তখন দুই জায়গায় লেখা লাগবে না। মাস্ট বি ইমপ্লিমেন্টেড, অবশ্যই বাস্তবায়িত করতে হবে।
অ্যান্ড স্ট্রিক্টলি ইনফোর্স, এবং সঠিক একবার কঠোরভাবে প্রয়োগ করতে হবে। কেন? টু কার্ভ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অ্যান্ড ডিফরেস্টেশন। কার্ভ মানে কি বলেন? কি এখনো ঝামেলা করতেছে নেট? আচ্ছা, শেষ পর্যায়ে চলে আসছি আমরা নাকি? না, অনেক আছে তো। আমার কথা বোঝা যায় না? আজকে নেটে প্রবলেম কেন এত? নেট প্রবলেম হচ্ছে। প্রবলেম রে, আজকে নেটের প্রবলেমের কারণ কি? নেটের তো প্রবলেম, স্ট্রিমিং ডিলিট করতেছি, এটা অফ করে দে আজকে।